আমি বিশেষ করে প্রথমেই স্বাগত জানাবো আজকের এই যে আলোচনা, স্কোপ অফ রিসার্চ ইন সংস্কৃত স্টাডিজ ইন অ্যাব্রড। আজকে এর এই বিষয়ে আমাদের যিনি দিগদর্শন করাবেন, তিনি আজকের মাননীয় রিসোর্স পার্সন সুশান্ত ভট্টাচার্য স্যার। উনি সিনিয়র রিসার্চ ফেলো, ইন্ডিয়ান ফিলসফির উপরে উনি কাজ করছেন ইউকেইএন পোল্যান্ডে, এবং উনি ভিজিটিং স্কলার অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজ, অক্সফোর্ড ইউকে। এবং খুব বিখ্যাত মানুষদের সাথে উনি বিদেশে কাজ করেছেন, যার মধ্যে দিবাকর আচার্য এবং আরো প্রসিদ্ধ মানুষজন আছেন। তো এরকম একজন মানুষকে আমরা পেয়েছি আজকে আলোচনায়, তাকে স্বাগত জানাই। তার ইন্ট্রোডাকশন আমি পরবর্তীকালে দিতে চলেছি। আর বিশেষ করে যারা আজকে এই আলোচনা শোনার জন্য সমবেত হয়েছেন, সকল সংস্কৃত প্রেমী মানুষেরা, যারা রিসার্চ নিয়ে সিরিয়াস, যারা গবেষক গবেষিকা, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা, তারা নিজেদের জন্য এবং নিজেদের ছাত্রছাত্রীদের জন্য সমবেত হয়েছেন, তাদের বিশেষ করে স্বাগত জানাই। আমি স্যারের অনুমতি নিয়ে প্রথমে একদম খুব সংক্ষেপে যে প্রতিষ্ঠান এই আলোচনা সভা আয়োজন করেছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমি জাস্ট 5 মিনিট সময় নেব, এবং ঠিক তারপরেই আমরা আলোচনা শুরু করব। আমি স্যারের অনুমতি নিয়েছি এই মর্মে। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ। আমরা খুব ছোট্ট করে ভালোবেসে রিক বলে ডাকি। আমাদের এই ইষ্টদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তার নামেই আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা মূলত কি করি? রিক প্রতিষ্ঠান সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসারের জন্য, সংস্কৃত শাস্ত্রসমূহের পারম্পরিক অধ্যয়নের জন্য এবং সাধারণ মানুষের মধ্যে সংস্কৃত শাস্ত্রগুলির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নিয়মিত কোর্স এবং আলোচনা চক্রের আয়োজন করে। এখানে বহু মানুষই আছেন যারা রিক পরিবারের সাথে সরাসরি ভাবে যুক্ত, তো তারা রিকের কর্মযজ্ঞ সম্পর্কে অবহিত আছেন। তো এখানে আমরা 3টে স্তরে মূলত কাজ করি। প্রথম স্তর হচ্ছে ছাত্রছাত্রীরা, তাদেরকে সংস্কৃত ভাষাতে দক্ষ করা, আত্মবিশ্বাসী করা। তার জন্য সংস্কৃত অনুবাদ পদ্ধতিতে সংস্কৃত ভাষা শেখার কোর্স আয়োজন হয়, সম্ভাষণ পদ্ধতিতে সংস্কৃত ভাষা শেখার কোর্স আয়োজন হয়, এবং সংস্কৃত উচ্চারণ যাতে শুদ্ধ হয় তার জন্য বেদ এবং গীতা পাঠের কোর্স আয়োজিত হয়। এছাড়াও বর্তমানে 4টে শাস্ত্রে পারম্পরিক অধ্যয়ন শুরু হয়েছে। পারম্পরিক অধ্যয়ন বলতে আগে যেমন টোলে পড়াশোনা হতো, কোনো একটা গ্রন্থকে প্রথম থেকে ধরে শেষ অব্দি টিকা টিপ্পণী ধরে পড়ার যে পরম্পরা, সেই পরম্পরা এখানে আমরা পরিচালনা করি। আপনারা জানেন নৌপন্যায় ভাষা প্রদীপ সম্পূর্ণ পড়ানো হয়েছে, এবং ন্যায়শাস্ত্রের পারম্পরিক অধ্যয়ন শুরু হয়েছে। পড়াচ্ছেন অধ্যাপক ডক্টর শঙ্কর মন্ডল মহাশয়। উনি এবিএনসিল কলেজের সহকারী অধ্যাপক, এবং উনি পারম্পরিক পদ্ধতিতে পড়েছেন। বর্তমানে দীপিকা টিকা সহ তর্ক সংগ্রহের কোর্স কমপ্লিট হয়েছে। এরপরে সিদ্ধান্ত মুক্তাবলী সহ ভাষা পরিচ্ছেদের অধ্যয়ন শুরু হবে। শুরু হয়েছে পাণিনীয় ব্যাকরণ পড়ার যে পারম্পরিক অধ্যয়ন, সম্পূর্ণ পাণিনীয় ব্যাকরণের, এবং এটা প্রায় 7.5 বছর ধরে আলোচনা চলবে। তো সেখানে অধ্যাপক ডক্টর শ্রীমন্ত ভদ্র, যিনি রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের পিজির বিভাগীয় প্রধান, তিনি সম্পূর্ণ সিদ্ধান্ত কৌমুদী এখানে পড়াবেন। এগুলো ছোট ছোট কোর্সে ভাঙা হয়েছে, প্রায় 7.5 বছর ধরে পড়ানো হবে, একদম টিকা টিপ্পণীর আলোচনা সহ। এরপরে অদ্বৈত বেদান্ত নিয়ে ইন্ট্রোডাকশন টু অদ্বৈত বেদান্ত কোর্স আমি নিচ্ছি, অধ্যাপক ডক্টর বিবেক কর্মকার। আমি স্কটিশ চার্চ কলেজের বিভাগীয় প্রধান, আমি ওখানে পড়াই। তো আমরা এখানে অদ্বৈত বেদান্তের একদম প্রস্থানত্রয় ভাষ্য থেকে শুরু করে বেসিক প্রকরণ গ্রন্থ থেকে শুরু করে বাদ গ্রন্থ অব্দি প্রায় 9-10 বছর আমরা পড়তে চলেছি। এটা আমাদের সাধনা। তো যেহেতু বর্তমানের যে প্রতিষ্ঠানগুলি আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এভাবে শাস্ত্র পড়ার সুযোগ নেই, তাই একটা জায়গা থাকা উচিত যেখানে সংস্কৃত শাস্ত্রের আলোচনা হবে। এবং এছাড়াও আমরা
ইনস্ক্রিপশন এবং প্যালিওগ্রাফি এই জায়গাতে আমরা নিয়মিত কোর্সেস আয়োজন করি। তার মধ্যে অধ্যাপক ডক্টর সোমনাথ সরকার মহাশয়, যিনি খুব প্রসিদ্ধ, কাঁচরাপাড়া কলেজে উনি অ্যাসোসিয়েট প্রফেসর। উনি আমাদের ব্রাহ্মী লিপি এবং অশোকের যতগুলি ইনস্ক্রিপশন আছে ব্রাহ্মী লিপিতে লেখা সবগুলি উনি আমাদের পড়িয়েছেন, এবং এরপরে সিদ্ধামাতৃকা, খরষ্টি, গ্রন্থ ইত্যাদি লিপির পাঠও আয়োজিত হবে। এবং দেখুন, সত্য কথা বলতে, যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ সংস্কৃতমুখী না হচ্ছে, সংস্কৃতের ছাত্র সংখ্যা বাড়বে না বা সংস্কৃতের একটা পরিমণ্ডল তৈরি হবে না। তার জন্য গীতা পাঠের কোর্স, শ্রী শ্রী চণ্ডী পাঠের কোর্স, এরকম যেগুলো জনপ্রিয় কোর্স, সেগুলো আয়োজন করে মানুষদের সংস্কৃতমুখীও করা হয়। আমরা চাইছি যতগুলো পরিবারকে সংস্কৃতাইজড করা যায়, যাতে সেই পরিবার থেকে প্রচুর সংস্কৃতের ছাত্রছাত্রী আগামী দিনে সংস্কৃত পড়তে আসে। এরপর রিক একাডেমিক অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং, এই একটা সেল আছে রিকের। তার মাধ্যমে একদম টাকা পয়সা ছাড়া অবৈতনিক এবং সেবামূলক উদ্যোগের মাধ্যমে সংস্কৃতে ছাত্রছাত্রীদের বিবিধ চাকরির জন্য প্রস্তুত করা, যেমন এসএসসি, নেট, সেট, পিএসসি, আপার প্রাইমারি, এবং এগুলো কিন্তু অবৈতনিক এবং সেবামূলক। আমরা ছাত্রছাত্রীদের কাছে কোনো টাকা পয়সা এর জন্য নিই না। এবং এটা কেন করা হয়? যাতে ছাত্রছাত্রীরা প্রস্তুত হয় আগামীর জন্য, কারণ শুধু পড়লে তো হবে না, চাকরি বাকরিও দরকার। তো তার জন্য আমরা সম্পূর্ণ অবৈতনিক এবং সেবামূলক উদ্যোগ আমরা করে থাকি। এছাড়াও সংস্কৃতের শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে যাতে সমস্ত ইনফরমেশন, তথ্য সঠিক সময়ে পৌঁছায়, তার জন্য রিক টিচার্স, সংস্কৃত টিচার্স ভল্ট বলে আমাদের গ্রুপ আছে। সেখানে প্রায় 1025 জন অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, গবেষিকারা আছেন। এখানে আমরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বব্যাপী যেখানে যেখানে চাকরির নোটিফিকেশন বেরোয়, সেমিনার, ওয়ার্কশপ, অ্যাডমিশন, প্রজেক্ট, যা কিছু নোটিফিকেশন বেরো, এই গ্রুপে আপনারা প্রথমে দেখতে পাবেন। বিশ্বব্যাপী আমাদের যারা রিক পরিবারের মানুষজন রয়েছেন, তারা এখানে নিয়মিত পোস্ট করতে থাকেন। বিশেষ করে কিছু কিছু মানুষজন আছেন যারা খুব সক্রিয় সেখানে। এছাড়া শুধুমাত্র তো নিয়মিত পড়াশুনো করলে হবে না, আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে মানুষকে যুক্ত করতে হবে। তার জন্য উপাসনা বলে আমাদের একটা উইং আছে, উপাসনা ফর ডিভাইন লাইফ। এর মাধ্যমে প্রত্যেকদিন সকালবেলায় 5:30টার সময় প্রাতঃকালীন উপাসনা হয়, যেখানে বেদ পাঠ, গীতা পাঠ এবং শ্রীমদ্ ভগবদ গীতার একটা একটা শ্লোক নিয়ে মনন করা হয় সাংখ্য ভাষ্য ধরে। এবং বিভিন্ন আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে রিক পরিবারের যারা আমরা সদস্য আছে তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় আমরা এই আয়োজন করি। কারণ জীবনের যুদ্ধ অনেক বড়, প্রতিকূলতাকে জয় করে যাতে জীবনের লক্ষ্য অর্জনে তারা উদ্বুদ্ধ থাকেন এবং ঈশ্বরমুখী হন, তার জন্য আমরা প্রচেষ্টা করি। তো এই হচ্ছে রিক প্রতিষ্ঠানের ছবি, যে আমরা 2022 সাল থেকে প্রতিনিয়ত কাজ করে চলেছি। আমরা প্রায় 750 জনেরও বেশি শিক্ষার্থীকে সংস্কৃত ভাষা শিখিয়েছি। অন্যান্য কোর্সের আমাদের প্রায় 22-23টা কোর্স আয়োজিত হয়ে গেছে। তো আমরা এখন মূলত চেষ্টা করছি যে গবেষণার জায়গাটা, পশ্চিমবঙ্গে গবেষণার জায়গাটা প্রচন্ড অসংগঠিত। এখানে পারস্পরিক সংবাদ হয় না, ইন্টারাকশন হয় না রিসার্চারদের মধ্যে, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যেও সচরাচর সেমিনার, ওয়ার্কশপ ছাড়া এরকম পারস্পরিক সংবাদ দেখা যায় না। তো এই জায়গাটাতে আমরা একটু কাজ করতে চাইছি, এবং যখন আমরা এই মর্মে সুশান্ত স্যারের কাছে এই তথ্য জানালাম, তখন উনি বললেন শুধু দেশে কেন, বিদেশেও তো প্রচুর গবেষণার জায়গা রয়েছে। সংস্কৃতের শিক্ষার্থীরা বিদেশের এই গবেষণার জায়গাগুলোতেও তারা যাক এবং সেখানে তাদের কন্ট্রিবিউশন রাখুক। যেমন সুশান্ত স্যার নিজে গিয়েছেন, আমাদের আরো অনেক পরিচিত দাদা দিদিরা আছে যারা বিদেশে গিয়ে গবেষণা করছে। এবং যখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি একবারেই প্রথমেই সম্মতি প্রদান করেন এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য উনি একদম সাথে সাথেই হ্যাঁ বলেন। প্রেজেন্টেশন ইত্যাদি রেডি করে উনি একদম প্রস্তুত হয়ে এসেছেন আমাদেরকে মার্গদর্শন করবেন বলে। তো এই আমি সুশান্ত স্যারের সম্পর্কে প্রাথমিক দু কথা বলবো। উনি যদিও সংকোচ প্রকাশ করেছেন যাতে কিছু না বলা হয়, কিন্তু সেটা হলে তো আমাদের শ্রদ্ধা আসা প্রয়োজন, কার কথা শুনছি, তার গুরুত্ব কি। উনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন, গ্রাজুয়েশন এমএ। তারপরে উনি আর্মিতে যোগদান করেন, সেখানে একাডেমিক উইঙ্গে ছিলেন।
পরবর্তীকালে উনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, যার বর্তমানে RKMVERI নাম, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে উনি একটি কোর্স করতে আসেন এবং তারপরে মাননীয় অয়ন মহারাজ, বর্তমানে স্বামী মেধানন্দ, ওনার কাছে উনি গবেষণা কার্য শুরু করেন এবং সেখানে উনি মূলত ফিলসফি নিয়ে কাজ শুরু করেন এবং এই পরিমণ্ডলে থেকে উনি সংস্কৃতের পড়াশোনাও শুরু করেন। তারপরের রাস্তা ওনার কাছে অত্যন্ত প্রশস্ত। উনি বারাণসী গিয়ে পড়াশোনা করেছেন বশিষ্ঠ ত্রিপাঠী গুরুজির কাছে, আরো অনেক অনেক বিখ্যাত মানুষদের কাছে দেশে, এবং পরবর্তীকালে যখন উনি পিএইচডি করার জন্য বিদেশে গেলেন, সেখানে বিদেশেও ইউরোপে গেলেন, সেখানে প্রচুর ভালো ভালো মানুষজনের কাছে উনি পড়াশুনো করেছেন এবং ওনার যে রিসার্চ আর্টিকেল সেগুলো ফিলসফি ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইত্যাদি খুব ভালো ভালো জার্নালে পাবলিশড হয়েছে। উনি যোগ ফিলসফির উপরে কাজ করছেন, প্রতীক প্রসবের উপরে ওনার দারুণ আর্টিকেল আছে, আমি নিজে পড়েছি। তো এবং উনি অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজে উনি সেখানে ভিজিটিং স্কলার ছিলেন, দিবাকর আচার্য স্যারের সাথেও কাজ করেছেন, বর্তমানেও বিবিধ কাজ করে যাচ্ছেন বিবিধ মানুষজনের সাথে। তো এই রকম এক্সপোজার রয়েছে, এরকম মানুষজন খুব কম পাওয়া যায়। তো ওনাকে যখন আমরা পেয়েছি, আমরা সরাসরি ওনাকে আহ্বান জানিয়েছি যাতে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা ওনার মার্গদর্শনের মাধ্যমে উপকৃত হন। তো আমি এইরকম একজন গুণী মানুষকে আমরা রিক প্রতিষ্ঠানে পেয়ে আমরা সত্যি গর্বিত। রিক প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা এরকম একটি উদ্যোগ আয়োজন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রেরিত করেছেন। এরপরে আমি একটুও কালক্ষেপ না করে যার কথা শোনার জন্য আপনারা এসেছেন, সেই মাননীয় সুশান্ত ভট্টাচার্য স্যার, তাকে অনুরোধ জানাচ্ছি যে এই সংস্কৃত নিয়ে চর্চা বিদেশে কেমন আছে এবং আমাদের শিক্ষার্থীরা সেখানে বিদেশে গিয়ে কিভাবে গবেষণাতে রত হতে পারে, কত কত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কারা ভালো ভালো স্কলার রয়েছেন, কিরকম সেখানে গবেষণার স্কোপ রয়েছে, এগুলো যদি কাইন্ডলি আপনি শিক্ষার্থীদের জন্য একটু বিস্তারিত ভাবে বলেন। আপনাদের সামনে মাননীয় সুশান্ত ভট্টাচার্য স্যার। ধন্যবাদ বিবেক স্যারকে, থ্যাংক ইউ স্যার। রিক পরিবারকে আমাকে সুযোগটি দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো যতটুকু খুবই অল্প অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমে একটি আমাদের সংস্কৃত কালচারে বা পরম্পরাতে যে এতটি মন্ত্র দিয়ে নিয়ে শুরু করছি, তারপর আমরা বিশ্বাস করি। মূকং করোতি বাচালম অঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। আজকের আমাদের বিষয়বস্তু বিদেশে আমাদের গবেষণার কি কি সুযোগ সুবিধা আছে, বা আমরা যারা বিদেশের সঙ্গে কোলাবোরেশন করতে চাই কোথায় কোথায় আমরা যেতে পারি, কোন কোন স্কলার আছেন যারা কাজ করছেন এবং তাদের স্পেসিফিক এরিয়া কি। যদিও এটা একটা ভীষণ বড় এরিয়া, অনেক বড় ডিসকাশন দরকার। আমি চেষ্টা করেছি কিছু কিছু হেডিং এর আন্ডারে যে বেসিক মেন জিনিসগুলো যাদের ইন্টারেস্ট আছে সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করার আর অল্প কিছু ডেসক্রিপশন দেওয়া। শেয়ার একটু সময় চেয়ে নেবো আপনাদের কাছে শেয়ার করার জন্য। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে, একটু শুধু জুম করতে হবে স্যার। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ। আমি যেহেতু দর্শন ইন্টারেস্টেড, তো প্রথমে আমি একটু দর্শন দেখেছি, পার্সিয়ালিটি করেছি, তার জন্য ক্ষমা করবেন। তো প্রথমে সংস্কৃতকে আমরা ভাগ করেছি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফি হিসেবে। অর্থাৎ ক্লাসিক্যাল বলতে আমরা বলতে চাইছি যে যার মেন গ্রন্থগুলি সংস্কৃত ভাষাতে লেখা, সেই গ্রন্থ। তার মধ্যে আমাদের অনেক আমরা জানি স্ট্রিম আছে, শর্ট দর্শন আছে, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন আছে। তো তার মধ্যে মেন যে জিনিসগুলি আছে
তার মধ্যে আছে ন্যায় দর্শন, বেদান্ত, মীমাংসা, বুদ্ধিস্ট ফিলসফি, এপিস্টেমোলজি, লজিক অ্যান্ড মেটাফিজিক্স। এই এরিয়ার মধ্যে যারা ইন্টারেস্টেড ফার্দার রিসার্চ অর্থাৎ মাস্টার্স এর পরে বা মাস্টার্স এ অনেকে যায় কাজ করার জন্য, সেখানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আছেন একজন সেলভান পোলক বলে একজন প্রফেসর, যদি উনি খুবই কন্ট্রোভার্সিয়াল লোক। আহ, তো উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে উনি মেনলি সাউথ এশিয়ান যে স্টাডিজ ডিপার্টমেন্ট আছে ওটা দেখাশোনা করেন, উনি মেন। তারপরে আমাদের আছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে সংস্কৃত প্রফেসর ছিলেন মাইকেল ভিজেল, তবে উনি রিটায়ার করে গেছেন, আমি দিয়েছি, উনি হয় এখন আর কাজ করেন না। এখন আরেকজন আছেন, ওনার নাম হচ্ছে ফ্রান্সিস ক্লুনি, উনি ওনার জায়গাতে আছেন, উনি বিশিষ্ট অদ্বৈতের স্কলার, উনি কাজ করেন। তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে সাউথ ইন্ডিয়ান স্টাডিজ থিওলজি ডিপার্টমেন্ট, থিওলজি অ্যান্ড রিলিজিয়ান ডিপার্টমেন্টেও সংস্কৃত পড়ানো হয়, স্পেশালি বেদান্ত এবং বিশিষ্ট অদ্বৈত বেদান্ত অর্থাৎ ভক্তি স্থল বেদান্ত। তারপরে ইউনিভার্সিটি অফ শিকাগোতেও একটি বিখ্যাত ইউনিভার্সিটি, এবং সেখানে আমাদের ইন্ডিয়ান ফিলসফির জন্য ডিভিনিটি স্কুল। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলে নিই যে সংস্কৃত বা ইন্ডিয়ান ফিলসফি বিদেশে কিন্তু ইন্ডিয়ান ফিলসফি ডিপার্টমেন্টে, ফিলসফি ডিপার্টমেন্টে খুবই কম পড়ানো হয়। ওখানে সংস্কৃত বা ইন্ডিয়ান ফিলসফি পড়ানো হয় মেইনলি থিওলজি অ্যান্ড রিলিজিয়ান ডিপার্টমেন্ট, নাহলে রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্ট, নাহলে ডিপার্টমেন্ট অফ কালচারে, আদারওয়াইজ ডিপার্টমেন্ট ইন্ডোলজি যদি আমরা ব্রডার পার্সপেক্টিভে বলি। সেখানে ফিলসফিক্যাল পড়ানো হয়, ওখানে ফিলসফি ডিপার্টমেন্টে খুবই কম পড়ানো হয়। ইউএসএ তে কিছু জায়গাতে আছে এবং ইউরোপ। তো এই জন্য যখনই আমরা দেখছি যে সাউথ এশিয়ান স্টাডিজ, মানে ওখানে কিন্তু ফিলসফিও আছে। তারপর আরেকজন আরেকটা ভালো সংস্থা আছে, সেটা ইউনিভার্সিটি অফ লাইপজিগ, জার্মানিতে। ওখানে এলি ফ্র্যাঙ্কো বলে একজন আছেন, উনি মেটেরিয়ালিস্ট ট্র্যাডিশন ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফির উপরে এক্সপার্টাইজ করেছেন। আর আছে এলএমইউ মিউনিক, যে বিখ্যাত শহর জার্মানি, ওখানেও বুদ্ধিস্ট ফিলসফির এক্সপার্ট এবং ইন্টেলেকচুয়াল হিস্ট্রি, অর্থাৎ যাদের সংস্কৃত নিয়ে ইন্টেলেকচুয়াল হিস্ট্রিতে ইন্টারেস্টেড আছে সেখানে একটি বড় ডিপার্টমেন্ট, এবং উনি প্রফেসর অফ ক্লাসিক্যাল ইন্ডোলজি। তারপরে ফিলসফি ডিপার্টমেন্টে আছে কম্পারেটিভ আর ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলসফিতে ইউনিভার্সিটি অফ টেক্সাস, এটা অস্টিন। অস্টিনে আছেন প্রফেসর স্টিফেন ফিলিপস বলে, উনি ন্যায় দর্শনে অনেক কাজ করেছেন এবং উনি রিটায়ার করে গেছেন, কিন্তু উনি এখন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন। প্রিন্সটনেও আছে ইন্ডিয়ান ফিলসফি এক্সপার্টাইজ আছে ওখানে। প্লাস বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হাওয়াই, যেখানে ফিলসফি ডিপার্টমেন্টে কম্পারেটিভ এন্ড ইন্ডিয়ান ট্রেডিশন, যারা দর্শনে ছাত্র বা দর্শনে ইন্টারেস্টেড তারা জানেন প্রফেসর অরিন্দম চক্রবর্তী, বিখ্যাত দার্শনিক এখনকার সময়। তো উনি ওখানে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ইউনিভার্সিটি হাওয়াই। সাউথ ইলিনয়েস ইউনিভার্সিটি অফ কার্বনডেলেও আছে ফিলসফি ডিপার্টমেন্টে, ওখানে ইন্ডিয়ান ফিলসফি সংস্কৃত পড়ানো হয়। লোয়াতে আছে ক্যালগেরি, ক্যালগেরি কানাডাতে একটি বিখ্যাত ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি ক্যালগেরি এবং অ্যালবার্টা, দুটোতে আছে। অ্যালবার্টাতে প্রফেসর ডমিনিক উজুপস্কি বলে একজন আছেন, উনি যারা ইন্টারেস্টেড আয়ুর্বেদের ওপরে, ম্যানুস্ক্রিপ্টের ওপরে, ওখানে কাজ করে, ওখানে মাস্টার্স পিএইচডি পোস্টডক খুব ভালো কাজ হয়। এবং এই সমস্ত জায়গাগুলিতে বিশেষ করে ইউএসএ তে ফুল ফান্ডিং স্কলারশিপ আছে ফর 5 ইয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে 6 মান্থ প্লাস 1 বছর পর্যন্ত এক্সটেনশন হয় স্কলারশিপে। অর্থাৎ ফাইন্যান্সিয়ালের যে আমাদের প্রথমে চিন্তা আছে একটা, যে বাইরে গিয়ে আমরা কিভাবে সার্ভাইভ করবো, যাদের ফাইন্যান্সিয়ালি আমরা অ্যাফোর্ড করতে পারবো না তাদের জন্য। তো এখানে সমস্ত জায়গাতে কিন্তু ফুল স্কলারশিপ আছে, যদিও মেরিট স্কলারশিপ সেটা পেতে হবে, কম্পিটিশন করতে হয়, কিন্তু এই জায়গাগুলি পৃথিবীর যে বিখ্যাত ইউনিভার্সিটি, রিসার্চ ইউনিভার্সিটি, সেখানে সমস্ত জায়গাতেই আছে। তারপর আমি আরেকটা ভাগ করেছি, ওখানে টাইপও হয়ে গেছে, সংস্কৃত ফিলোলজির উপরে যারা ইন্টারেস্টেড এবং ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, সেখানে আছে গ্রামার, পোয়েটিক্স, ফিলোলজি, টেক্সচুয়াল এডিটিং, প্রাকৃত, কাব্য এবং ম্যানুস্ক্রিপ্ট ট্র্যাডিশন। এই বিষয়গুলিতে যারা ইন্টারেস্টেড রিসার্চে ফার্দার আছে, সেখানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আছে, ইউএসএ বিখ্যাত ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো। তারপরে আরেকটি আছে ইউনিভার্সিটি খুব বিখ্যাত ইন্ডিয়ান সংস্কৃত স্টাডিজ এর জন্য এবং ইন্ডিয়ান স্টাডিজ এর জন্য, অস্ট্রিয়া, যেটি হচ্ছে বিখ্যাত শহর ভিয়েনা, ওখানে। তো ওখানে অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্সেস আছে, যেখানে প্রফেসর মারিয়ান রাস্টলি আছেন, উনি ডেপুটি ডিরেক্টর আইকেজি এর। ওখানে বৈষ্ণবিজম
আহ শক্তিজীন, তারপরে ইন্ডিয়ান ফিলসফির বিভিন্ন যে এরিয়াগুলি আছে ওখানে অনেক অনেক এক্সপার্ট আছেন। ওনার মধ্যে মারিয়ান দাসরলি একজন খুবই নাম করা এক্সপার্ট। আর আছেন, তারই সঙ্গে আছেন ওনারই কলিগ ছিলেন এলকেজিএ তে, এখন উনি ইউনিভার্সিটি অফ ভিয়েনা জয়েন করেছেন, প্রফেসর নিনা মির্গিন। এই দুজনের সঙ্গে আমার সুযোগ হয়েছে ওনাদের কাছে পড়ার একটি ওয়ার্কশপে। তো নিনা মির্গিন স্পেশালি হচ্ছে শৈব, যারা শৈব দর্শনের উপরে, শৈব ম্যানুস্ক্রিপ্টের উপরে, টেক্সচুয়াল স্টাডিজ এর উপরে ইন্টারেস্টেড তাদের জন্য, এবং তান্ত্রিক টেক্সচুয়াল ট্রেডিশন আর ম্যানুস্ক্রিপ্ট ভিয়েনাতে খুবই বিখ্যাত ডিপার্টমেন্ট আছে। তো এটা তারপর আরেকজন আসলাম জার্মানির বিখ্যাত ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হ্যামবার্গ, যেখানে প্রফেসর হারুনাগা এভেকশন আছেন। উনি সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট, তান্ত্রিক লিটারেচার খুবই বিখ্যাত বিখ্যাত স্কলার। আপনার নাম সার্চ করলে বুঝতে পারেন, ভীষণ বড় ওনার কাজ, এবং দীর্ঘদিনের উনি ইন্ডিয়াতেই সংস্কৃত পড়েছেন দীর্ঘ সময় ধরে গুরুকুল পরম্পরাতে। তো হারুনাগা এভেকশন একজন বিখ্যাত স্কলার এখনকার সময়। উনি হ্যামবার্গে আছেন অ্যাজ এ প্রফেসর সেখানে। তারপরে আছে কলম্বা ডিজিটাল সংস্কৃত ডিকশনারি টিম আছেন ইউনিভার্সিটি অফ কলম্বাতে। ওখানে যাদের ডিজিটাল লেক্সিকোগ্রাফি এবং সংস্কৃত ফিলোলজি ইন্টারেস্ট আছে, তারা এটা দেখতে পারেন। এখানে ওদের ওখানেও স্কলারশিপ প্রজেক্ট, বিভিন্ন ফান্ডিং অপরচুনিটি আছে। তারপরে আছে এখানে ইউনিভার্সিটি অফ মিচিগানেও একজন সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারে সংস্কৃত স্টাডিজ পড়ানো হয়। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে আছে, ওখানে রিলিজিয়ান অ্যান্ড সাউথ এশিয়ান স্টাডিজ এ পড়ানো হয়। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, বিখ্যাত ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, ওখানে এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচারে আছে। এগুলো সমস্ততে ফুল ফান্ডিং স্কলারশিপ আছে। ম্যাকমেস্টার ইউনিভার্সিটিতে রিলিজিয়াস স্টাডিজে সংস্কৃত পড়ানো হয়। এরকম বিভিন্ন জায়গাতে আছে। সমস্ত মোটামুটি পৃথিবীর বড় বড় যে ইনস্টিটিউট, রিয়েল ইউনিভার্সিটি, ওখানে রিলিজিয়াস স্টাডিজে সংস্কৃত আছে। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ওখানে ফিলসফি অ্যান্ড এশিয়ান স্টাডিজে আছে। এবং ম্যাকগিল ইউনিভার্সিটি, কানাডার বিখ্যাত রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্টে সংস্কৃত অ্যান্ড সংস্কৃত ফিলসফি, ওখানে পড়া শিখে আছে। এবার কিছু কিছু জায়গাতে যেখানে সংস্কৃত রিলেটেড, কিন্তু ওখানে কম্পারেটিভ ফিলসফি এবং রিলিজিয়ন, অর্থাৎ যেমন আমরা জানি থিওলজি স্টাডির ক্ষেত্রে, যেমন হিন্দুইজম এবং ক্রিশ্চিয়ানিটি, যাদের কম্পারেটিভ ফিলসফিক্যাল কাজ হয়, বা বিভিন্ন গ্রিক ফিলসফির সঙ্গে, জার্মান ফিলসফির সঙ্গে, এইরকম এক্সপার্টাইজ জায়গা আছে যেখানে কাজ হয়, এবং এক্সপার্টাইজ ফ্যাকাল্টি মেম্বার রিসার্চার্স আছেন। কম্পারেটিভ ফিলসফি ইন রিলিজিয়ন, এবং ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলসফিক্যাল ডায়ালগ, তারপর কম্পারেটিভ মেটাফিজিক্স, তারপর এথিক্স, রিলিজিয়াস থট, এইগুলোর বিষয়ে পড়ার জন্য এক্সপার্টাইজ আছেন যারা যাদের ওয়েস্টার্ন ফিলসফি এবং ওয়েস্টার্ন রিলিজিয়ন প্লাস ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান রিলিজিয়ন এবং সংস্কৃত, এই দুটোতে এক্সপার্টাইজ আছেন, এবং তারা কম্পারেটিভ স্টাডি করেন। অর্থাৎ যাদের ইন্টারেস্টেড আছে, যারা আমরা অনেকেই আছে সংস্কৃতের ছেলেরা গ্রিক, জার্মান, স্প্যানিশ পড়ে, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা রিসার্চ কাজের জন্য। ট্রান্সলেশন স্টাডিজ, বাংলা থেকে স্প্যানিশে, গ্রিক, জার্মান ট্রান্সলেট করা, এবং প্রকরণ গ্রন্থ মেইন টেক্সট পড়ে গ্রিক এবং সংস্কৃত পড়ে কম্পারেটিভ স্টাডিজ এর কন্ট্রিবিউট করা যায়। ওখানে ডিট ইউনিভার্সিটিতে লাউরা এল প্যাটন বলে আছেন, উনি কম্পারেটিভ মাইথোলজি, যারা মাইথোলজি ইন্টারেস্টেড, সংস্কৃত এবং রিলিজিয়ন। ইউনিভার্সিটি অফ হাওয়াই আছে, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন ফিলসফি ডিপার্টমেন্টে আছে কম্পারেটিভ ফিলসফি। প্রিন্সটন, এমোরি ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটি, বিংহামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো। তো পৃথিবীর যত বড় বড় ইনস্টিটিউট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বায়োলজিক্যাল সায়েন্স, ক্যান্সার রিসার্চ, কম্পিউটার, এআই, যেখানে যেখানে রিসার্চের জায়গা আছে, সমস্ত জায়গাতে সংস্কৃত এবং সংস্কৃত রিলেটেড যে স্টাডিজ, ভীষণ ভাবে ওখানে এক্সপার্টাইজ লোক আছে রিসার্চের জন্য। তারপরে আর একটি এরিয়া আছে সংস্কৃত স্টুডেন্টদের জন্য, সেটি হচ্ছে রিলিজিয়াস স্টাডিজ
এবং ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ সাউথ এশিয়া। এটি একটি বিশাল বড় এরিয়া। এখানেও ভীষণ কাজের জায়গা আছে। যাদের ব্যাকগ্রাউন্ড আছে হিস্ট্রিতে, বা যারা সংস্কৃত পড়েছে তারপরে হিস্ট্রিতে চেঞ্জ হয়েছে বা ইন্টারেস্ট আছে, তারা সংস্কৃত এবং হিস্ট্রি বোথকে কম্বাইন করতে পারে ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ সাউথ এশিয়া এবং রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্ট। সেখানে আছে ভক্তি, পুরাণাস আছে, হিন্দুইজমের উপর কাজ করা যেতে পারে, বুদ্ধিজমের উপরে, জৈনিজমের উপরে, তারপরে কমেন্টেরিয়াল ট্র্যাডিশন অর্থাৎ আমাদের যে ভাষ্য পরম্পরা সেখানে আছে, এবং সাউথ এশিয়ান ইন্টেলেকচুয়াল হিস্ট্রি। এই এরিয়াগুলিতেও এই সমস্ত জায়গাতে এক্সপার্টাইজ আছে। যেমন আনন্দ ভেঙ্কটকৃষ্ণন আছেন, উনি আছেন ইউনিভার্সিটি অফ শিকাগোতে। ওনার স্পেশালিস্ট হচ্ছে ভক্তি, পুরাণিক লিটারেচার এবং সংস্কৃত স্কলারশিপ। শেলডন পোলকের কথা বললাম, ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল অ্যান্ড লিটারি হিস্ট্রি। ইউনিভার্সিটি অফ শিকাগো ডিভিনিটি স্কুলে আছে ফ্যাকাল্টি ইন সাউথ এশিয়ান রিলিজিয়নস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেডিশন। ওখানে এই বিষয়ে এক্সপার্টাইজ আছে। আমি প্রত্যেকটার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি এর জন্য জাস্ট ইউনিভার্সিটির নাম এবং এরিয়াগুলো দিয়েছি, যাতে করে আপনাদের যারা ইন্টারেস্টেড খুঁজতে এবং সার্চ করতে সুবিধা হয়। এমওডি, ইউনিভার্সিটি অফ লোয়া, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা কানাডাতে, ম্যাকগিল কানাডা, ইউনিভার্সিটি অফ ভিয়েনা, ওখানে সংস্কৃত ফিলসফি, ওখানে আয়ুর্বেদে যারা ইন্টারেস্টেড তারা কাজ করতে পারেন, বুদ্ধিস্ট ফিলসফি, হ্যাঁ, মাধ্যমিকা স্পেশালাইজেশন, টিবেটান ট্রেডিশন। প্যারিসে আছে সংস্কৃত ফিলসফি, অভিনব গুপ্তের যারা কাশ্মীরি সেগুলিনে ইন্টারেস্টেড তারা কাজ করার জায়গা আছে, বেদান্তের জায়গা আছে, ব্রাসেলস আছে বেলজিয়ামে, কম্পারেটিভ রিলিজন, ইন্ডিয়ান ফিলসফি, এবং তাদের স্পেশালিস্ট হচ্ছে বেদান্তা, কাশ্মীরি সেগুলিজম এবং জৈনিজম। পার্সোনালি ঘেন্ট ইউনিভার্সিটি বেলজিয়ামে, বিখ্যাত শহর ঘেন্ট, ওখানে জৈনিজম, বুদ্ধিজম এবং ইন্ডিয়ান ফিলসফি যারা ইন্টারেস্টেড ওখানে ফ্যাকাল্টি মেম্বার আছে এবং রিসার্চের এরিয়া আছে। তারপরে আর একটা আমাদের সংস্কৃত রিলেটেড এরিয়া আছে, যেখানে রিজিয়নাল ইনস্টিটিউট এবং ক্রস কাটিং রিসার্চ হয়। অর্থাৎ স্পেশালাইজড যারা সংস্কৃত ফার্দার রিসার্চ করতে যায় তার জন্য সেন্টার করা আছে, যেমন সেন্টার্স এন্ড কোলাবোরেটিভ প্রজেক্টস কম্বাইনিং ফিলোলজি, ফিলসফি, ম্যানুস্ক্রিপ্ট এন্ড ডিজিটাল হিউম্যানিটিস। তার জন্য অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্সেস আছে, ওখানে ইন্টারডিসিপ্লিনারি সংস্কৃত রিসার্চ, ওখানে কোডিকোলজি, বুদ্ধিস্ট এবং ইন্ডিয়ান ফিলসফি, ডিজিটাল এডিশনস আছে। ওখানে এক্সপার্ট হিসাবে আছে মাধ্যমিকা যোগাচারে আছে, সংস্কৃত এডিটিং আছেন প্রফেসর বার্গিট কেলমার আছেন, উনি ডিরেক্টর ওখানে। তো যারা মাধ্যমিকা, যোগাচারা এবং সংস্কৃত এডিটিং অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টে ইন্টারেস্টেড, ওই এরিয়ার মধ্যে তারা আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ওনার যে গবেষণা আছে তা পড়তে পারেন, এবং আপনাদের গবেষণার সঙ্গে যদি ট্যালি করে ওখানে একটা কাজের সুযোগ আছে, এবং ওখানে সম্পূর্ণরূপে ফর পিএইচডি এবং পোস্টডকে ভালো ভালো ফান্ডিং আছে। তারপরে ডেপুটি ডাইরেক্টর আছে ম্যারিয়ান রাস্টলি, অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্সে। আমাদের সুদীপ্ত দা পশ্চিমবঙ্গের একজন স্কলার ছিলেন, উনি পোস্টডকে ছিলেন, উনি ন্যায় মীমাংসার উপরে, ডিঅন্টিক উপরে কাজ করেছিলেন। জুলিয়ান স্কট আছেন রিসার্চার, ওনার তান্ত্রিক এবং বুদ্ধিস্ট ফিলসফি এর উপরে কাজ আছে। তারপর ডক্টর মিনা মিভনি, মাইকেল টর্স্টেন আছেন, কলম্না ডিজিটাল সংস্কৃত ডিকশনারি, এলএনই মিউনিক, লাইপজিগ, হামবোল্ট, বিখ্যাত ইউনিভার্সিটি জার্মানি সংস্কৃত স্টাডিজের জন্য, কেমব্রিজ, অক্সফোর্ড এবং সোয়েস। কেমব্রিজে এখন বেদান্তের খুবই একজন বিখ্যাত স্কলার, ইয়াং ডাইনামিক স্কলার কাজ করছেন, ওনার নাম হচ্ছে প্রফেসর অঙ্কুর বড়ুয়া। উনি কাজ করেন বেদান্তের উপরে, স্পেশালি অদ্বৈত বেদান্তের উপরে। তো যারা ইন্টারেস্টেড আপনারা ওখানে দেখতে পারেন, এবং কেমব্রিজেও ফুল স্কলারশিপ আছে, কিন্তু ওটা খুবই কম্পিটিটিভ, কিন্তু আছে, সুযোগ আছে। তার সঙ্গে অক্সফোর্ডে নিজস্ব 3টে সেন্টার আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু সময় ওখানে পড়ার এবং কলেজে সুযোগ পেয়েছি, ওখানে ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ওরিয়েন্টাল স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, যেখানে সংস্কৃত এবং ইন্ডিয়ান ফিলসফি রিলেটেড ম্যানুস্ক্রিপ্টের উপর কাজ হয়। অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজ আছে, পার্টিকুলারলি ফর হিন্দু স্টাডিজ, এবং যারা বুদ্ধিজম নিয়ে ইন্টারেস্টেড ওখানে আছে অক্সফোর্ড সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ। আর যারা ইন্টারডিসিপ্লিনারি অথবা রিলিজিয়ান ইন্টারেস্টেড ওখানে ডিপার্টমেন্ট অফ থিওলজি অ্যান্ড রিলিজিয়ান আছে। আরো স্পেসিফিক্যালি ওখানে ডিপার্টমেন্ট অফ থিওলজি ও রিলিজিয়ানে ওখানে বেদান্ত, শাক্ত দর্শন এবং তান্ত্রিক স্কলারশিপের এক্সপার্টরা আছেন, বিশেষ করে প্রফেসর গ্যাভিন ফ্লাড, যিনি বিখ্যাত তন্ত্রের স্কলার হিন্দুইজমের,
বিখ্যাত একজন স্কলার, এবং আমার অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজে উনি মেন্টরও ছিলেন। তো ওরকম অন্তত 5-6 জন আছে। তার সঙ্গে ওরিয়েন্টাল ইনস্টিটিউট স্পল্ডিং চেয়ার আছেন প্রফেসর দিবাকর আচার্য, আমার পিএইচডি সুপারভাইজার শিক্ষক মহাশয়। তার সঙ্গে বোর্ড এন্ড সংস্কৃত প্রফেসর, যে বোর্ড এন্ড সংস্কৃত চেয়ার আছে, খুবই প্রেস্টিজিয়াস। এখানে আছে প্রফেসর জি ম্যালিনসন বলে একজন আছেন, উনি ইয়োগার স্কলার, লিডিং স্কলার এখন ওয়ার্ল্ডে যদি ধরা হয়। তো এরকম আছে, এবং সোয়েস আছে, সোয়েসেও ডিপার্টমেন্ট আছে ফর সংস্কৃত স্টাডিজ, ফিলসফি, লিঙ্গুইস্টিক্স, ম্যানুস্ক্রিপ্টস, এবং আরো অনেক কিছু আছে। আমি বিস্তর এত কিছু সমস্ত কিছু আমি কভার করতে মানে একটা এতে সম্ভব নয়, এবং এর আরো অনেক আমি অনেকেই ছেড়েছি, অনেক স্কলার আছে, তাদের নাম বলা সম্ভব নয়। এটা একটা বিশাল মানে অনেক বড় এরিয়া। নর্থ আমেরিকা, ইউএস, কানাডা, এবং ইউরোপ, সিঙ্গাপুরে, এসএনই, আরো বড় বড় জিনিস আছে, আমি মিস করেছি এখানে। তো ওইখানে আপনাদের সব থেকে ভালো, আমরা অনেক সময় আমাদের মনে হয় যে কে আছে কার কাছে আছে। তো আমি বলবো যে মহারাজ আমাদের যেভাবে বলেছিলেন যে আহ, লোক কাউকে খুঁজতেই হবে না, মেন কথা হচ্ছে আমরা সেই বিষয়ে যদি গবেষণাপত্র পড়ি, তাহলে কিন্তু আমরা যে অথার আছে এবং তার অ্যাফিলিয়েশন জানতে পারবো। অর্থাৎ আমার যদি অদ্বৈত বেদান্ত ইন্টারেস্টেড থাকে, আমি যদি কোনো অদ্বৈত বেদান্তে রিসার্চ আর্টিকেল পড়ি, ইন্টারন্যাশনাল জার্নাল, ইংরেজিতে অবশ্যই এগুলো, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেই অথার এবং তার অ্যাফিলিয়েশন এবং তার ইনস্টিটিউটের সঙ্গে অলরেডি পরিচয় হয়ে যাবে। অর্থাৎ আমাকে আর আলাদা করে পরিচয় করতে হবে না। এই হচ্ছে একটি সুযোগ আছে আমাদের ক্ষেত্রে জানার জন্য যে কোন লিডিং স্কলাররা আছেন, কোথায় আছে, এবং তারা কি কাজ করছেন। তো এর জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে আমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেইখানে সেই লিডিং স্কলারদের আর্টিকেল এবং বই পড়া, এবং ওই বই পড়লে এবং আর্টিকেল পড়লে তাদের কি রিসার্চ এরিয়া, তাদের স্পেশালাইজড কি, এবং সেই আর্টিকেল বা বইয়ে তাদের আমরা অ্যাফিলিয়েশন পেয়ে যাবো, অর্থাৎ তারা কোথায় বেস্ট আছেন, তাদের ডেজিগনেশন কি, পৃথিবীর কোন প্রান্তে আছেন, কোন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। তো এইভাবে অতি সহজে কিন্তু আমরা আমাদের যে রিসার্চের স্পেসিফিক জায়গা আছে সেই জায়গাগুলো খোঁজার সুযোগ আছে। তো আমি আর বিস্তর ডিটেল আমি ইনফরমেশন আর আমি আহ, দিতে চাইছিলাম। এটা সহজ উপায় বলে দিলাম। এবার আপনাদের কারো যদি কিছু প্রশ্ন থাকে, বিবেক স্যার করতে পারেন। আর আমরা একটা কনভারসেশনের মতো বিবেক স্যার বলেছিলেন যে কিছু কিছু হ্যাঁ প্রশ্ন স্যার। যদি থাকে, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করতে পারি। তো স্যার, আমি অন্যদের প্রশ্ন করার আগে উম, আমি অ্যাকচুয়ালি যেভাবে আমি প্রশ্নগুলো করে রেখেছি, একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করেছি। যদি আমি একটু আপনাকে জিজ্ঞাসা করে নিতে পারি, তাহলে যারা আমাদের শিক্ষার্থীরা আছে অ্যাকচুয়ালি তাদেরই প্রশ্ন। তো এবং আপনি মানে খুব সুন্দরভাবে এটা বলতে পারবেন, যেহেতু আপনি এই প্রসেসটার মধ্য দিয়ে গেছেন। আমি বেশি সময় নেব না, হয়তো 15 মিনিটের মতো লাগবে। তারপরেই আমি আমাদের যারা শিক্ষার্থীরা বা অধ্যাপক অধ্যাপিকারা, মাননীয় অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তাদের প্রশ্নোত্তর আমি নেব। সেখানে তারা তো অবশ্যই তাদের ফিডব্যাক দেবেন। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক যারা বিদেশের বহু মানুষের সাথে কাজ করেন, সৌম্যজিৎ স্যার এবং আরো অনেকে রয়েছেন, তারাও তাদের ইনপুট দেবেন, আমি অপেক্ষা করছি। তো আমি আগে স্যার প্রশ্নগুলো একটু করে নিই, কারণ মানে আমি সেই ছাত্রছাত্রীদের মতো করেই প্রশ্নগুলো করছি। স্যার, আপনি আহ বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ছিলেন এবং সেখানে এই আমাদের মতো যে অধম সংস্কৃতের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সাথে আপনি সময় কাটিয়েছেন। তো মোটামুটি বিষয় হচ্ছে যে এই ধরুন আমরা যারা সংস্কৃতের ছাত্রছাত্রীরা, আমরা যদি বিদেশে যেতে চাই, তাহলে আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন এবং কি কি কোয়ালিটি দরকার আগে? কারণ এই জায়গা এবং ওই জায়গার একাডেমিক যে অ্যাটমসফিয়ার কিছুটা আলাদা। আমি আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় বহুবার এগুলো নিয়ে শুনেছি, এবং আপনি আমাকে প্রচুর ইন্সপায়ার করেছেন বিদেশে যাওয়ার জন্য। তো এবং আর্টিকেল পাবলিশ করার জন্য। তো আমার মনে হয় আজকে যদি আপনি একটু সুন্দর করে সকলের জন্য বলতেন যে আমাদেরকে কেমন কোয়ালিটি, কেমন অর্জন করতে হবে আগে থেকে, কি কি যোগ্যতা প্রয়োজন, যেটা থাকলে আমরা বিদেশে হয়তো মাস্টার্স বা রিসার্চ করতে যেতে পারবো। প্রথম কথা তো আমার মনে হয় যে কোনো গবেষণার ক্ষেত্রে, সংস্কৃত হোক আর বায়োলজিক্যাল সায়েন্স হোক আর এআই হোক, প্রথম কথা হচ্ছে সেই বিষয়টার ইন্টারেস্ট থাকতে হবে প্রচন্ড।
এটা হচ্ছে মেন। ইন্টারেস্ট এবং প্যাশন থাকতে হবে। কারণ আমরা জানি পিএইচডি কি, পোস্ট ডকে কি, রিসার্চ কি, খুবই মনোটোনাস, মাঝে মাঝে বিরক্তিকর, হ্যাঁ, মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন, অনেক কিছু আছে। অর্থাৎ সত্যিকারের ভালোবাসা থাকতে হবে, কারণ না হলে এই লং টার্মে যাওয়াটা খুব মুশকিল। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার। আর দ্বিতীয় হচ্ছে, যদি কোয়ালিটি আমরা বলি, একাডেমিক কোয়ালিটি, তো আমি বলবো যে মাস্টার্স থেকেই আমাদের শুরু করতে হবে, এক একটা জায়গা আমাদের স্পেশালাইজ করতে হবে। কারণ বিদেশে কি হয়, বিদেশে যদি আমি বলি যে আমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি কি পড়ছো বা তোমার ইন্টারেস্ট কি, আমি যদি বলি যে আমি তো বেলুড়ে শর্ট দর্শন পড়েছি, আমি গীতা, উপনিষদ, বেদান্ত সব পড়েছি, হ্যাঁ, মুখস্থ আমার 18টা অধ্যায়, ওরা কিন্তু আমাকে খুব হালকা করে নেবে। কারণ একজনের ক্ষেত্রে স্পেসিফিক ডিপে গিয়ে পড়া কিন্তু সম্ভব না। এর জন্য আমাদের একটা স্পেসিফিক, আমাদেরকে সবই পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং জানতে হবে, তার সঙ্গে একটা স্পেসিফিক এরিয়া। এর জন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ছাত্র হিসেবে তুমি কি পড়বে, তাহলে আমি সাংখ্য এবং যোগে আমার একটু ইন্টারেস্ট হয়, আমি চেষ্টা করি এটা পড়ার, বা আমার আরো যারা যারা লিডিং স্কলার আছে তাদের লেখা পড়ার। এর জন্য আমাদের জায়গাটাকে ন্যারো করতে হবে, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, যদি বিদেশে যেতে হয়, আমাদের কিন্তু মেথোডোলজিটা সম্বন্ধে এবং বিদেশে কি কি কাজ হচ্ছে সে আপডেটটা থাকতে হবে। অর্থাৎ ইন্ডিজিনিয়াস মেথোডোলজি, আমাদের যে ভাষ্য পরম্পরা আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশে আপনারা সবাই শুনে থাকবেন এটা, ক্রিটিক্যাল থিঙ্কিং। মেথোডোলজির ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং, কিভাবে টেক্সটকে আমরা পড়বো, এই দুটো জিনিসের একটু আমাদের ট্রেনিং নিতে হবে। এবারে অনেক ক্ষেত্রে হয় যে আমাদের কাছে লোক নেই পড়া ট্রেনিং নেওয়া। আমি বলবো যে আমাদের একমাত্র উপায় হচ্ছে, যারা লিডিং স্কলার আছে তাদের আর্টিকেল, তাদের বই যদি আমরা পড়তে পারি, কিভাবে লিখছে, সে আর্টিকেলটাকে যদি আমরা অনুকরণ করতে পারি এবং সেই মতো করে যদি আমরা পড়তে পারি, তাহলে আমার মনে হয় মেথোডোলজিটা সম্বন্ধে আমাদের একটু আইডিয়াটা হবে। আর রিসার্চ কোনোদিনই ছড়িয়ে যাবে না। ছড়ানো রিসার্চকে যত ছোট করে আসবো, তার ডেপথ তত হবে এবং সেখানে কন্ট্রিবিউশন করা যাবে। যেমন উদাহরণ বলি, আমাদের কাছে অনেকেই অবাক লাগে শুনলে, আমার কাছে 10 বছর আগে লাগতো, দ্য কনসেপ্ট অফ নিরোধ ইন যোগা, ওর উপরে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পুরো পিএইচডি থিসিস আছে। মানে একটি শুদ্ধ যোগসূত্রের, একটি সূত্রের, একটি শব্দের উপরে একটা ইন্টার পিএইচডি আছে 450 পেজে। মানে কতটা ডেপথে গিয়ে সে আলোচনা হয়েছে। অর্থাৎ আমরা যোগ তো ছেড়েই দিচ্ছি, যোগের সূত্রে একটা সূত্রও নিচ্ছি না, একটা শব্দ। অর্থাৎ আমাদের ইনডেপথ স্টাডিতে, ইনডেপথে যেতে হবে, এবং তার জন্য আরেকটা জিনিস আমার মনে হয় যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে লিটারেচার রিভিউটা আমাদের করতে হবে। লিটারেচার রিভিউ কি, লিটারেচার রিভিউ হচ্ছে 2 রকম ভাবে করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের কি হয় যে, আমরা যে প্রকরণ গ্রন্থ অর্থাৎ প্রাইমারি টেক্সট, যদি আমি সাংখ্য যুগের কথা বলি, যোগসূত্রে ব্যাস ভাষ আমাদের পড়তেই হয়, কিন্তু ব্যাস ভাষের সঙ্গে সঙ্গে আমাদের বাচস্পতি পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের নতুন হরিহরানন্দ অরণ্য, স্বামী হরিহরানন্দ অরণ্যজি একজন বিখ্যাত সাংখ্যযোগী ছিলেন। তার একটি 850 পেজের পাতঞ্জল যোগ দর্শন বলে একটি বিখ্যাত এবং দার্শনিক তত্ত্বে নিগুড় একটি কমেন্টারি আছে। আমাদের ওইটাও পড়তে হবে। অর্থাৎ আমাদের ব্যাসভাষ্যের ব্যাখ্যাটাও নিতে হবে, হরিহরন্দন ব্যাখ্যা নিতে হবে। আবার বিদেশি জার্মান একজন স্কলার আছে, জর্গ ফোরেস্টাইন বলে, ফোরেস্টাইন, উনিও যোগের স্কলার, ওনাকেও পড়তে হবে। অর্থাৎ লিটারেচার রিভিউ মানে হচ্ছে ওই বিষয়ে যা যা আছে এখন পর্যন্ত, যে যা কিছু বলে গেছে তার সম্বন্ধে আমি অ্যাওয়ার আছি, এবং অ্যাওয়ার থাকার পরে লিটারেচার রিভিউ হয়ে গেল, তারপরে আমার নেক্সট কাজ হচ্ছে, এটা কিন্তু আমরা কিছুটা রিসার্চ প্রপোজালের দিকে জন্য চলে যাচ্ছি, যে কিভাবে প্রিপেয়ার করব। পড়ার জন্য আমাদের এটা দরকার। আমি এটা পড়লাম, এইবারে যেটা দর্শনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। যদি ব্যাসের এই কথা বলছেন, এনার অর্থটা কি, এবং এটাকে কি আমরা অন্যভাবে ভাবতে পারি, যদি অন্যভাবে হয় তার অল্টারনেটিভ কি হতে পারে। এখন এক্সাম্পল আমি একটি দিতে পারি, একটি ব্যাসভাষ্য আছে, সূত্রে বলছে জীবন নেই বা বিদ্বান বিমুক্ত ভবতি, জীবত অবস্থাতেও বিদ্বান বিমুক্ত হয়ে যায়। এর অর্থ কিন্তু আমরা যদি করতে যাই যে জীবন অবস্থাতে বিদ্বান বিমুক্ত হয়ে যায়, তার মানে তো জীবন মুক্তির কথা বলছেন। অথচ কিন্তু উনি জীবন মুক্তি উচ্চারণ করছেন না, উনি ডাইরেক্টলি ইন্ডিকেট করছেন। তাহলে এবারে ওরা আলোচনাটা হতে পারে, আচ্ছা এটা কিন্তু ইমপ্লিসিটলি জীবন মুক্তি বলছে, এক্সপ্লিসিটলি কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা এইটাকে ওই কনটেক্সটে কিভাবে ব্যাখ্যা করতে পারবো।
অর্থাৎ ব্যাসবাস্তকে আমরা নিলাম, কিন্তু সেখানে আমরা শেষ হয়ে গেলে হবে না। তার পরবর্তী সময় যে জায়গাগুলো আরো ফার্দার আলোচনা আছে, সেই আলোচনাগুলো করতে হবে। এইবারে দর্শনের ক্ষেত্রে যেটা হয়, তাহলে এবারে আমি লিটারেচার রিভিউ করলাম, আমি অ্যানালিসিস করলাম কার ঠিক কার ভুল। এবার যদি আমি বলি এই দার্শনিকের কথা ঠিক, তাহলে আমাকে এবারে আর্গুমেন্ট দিতে হবে কেন ঠিক। এবার আমার কেন ঠিক আর্গুমেন্ট, এবং তার জন্য আমাকে টেক্সচুয়াল এভিডেন্সেস দিতে হবে, যেটাকে আমরা বলি টেক্সচুয়াল স্টাডিজ। আর যদি আমি কারুর কথাই না মানি, আমার মনে হয় না এই ইন্টারপ্রিটেশনটা সঠিক না, আমার মনে হয় এইটা এই আমার তো নতুন চিন্তা ভাবনা, তাতেও দর্শন আমাদের অ্যালাউ করছে, সেখানে কিন্তু তখন আমাকে উদাহরণ, আমাকে এভিডেন্সেস দিতে হবে, আমার আর্গুমেন্ট দিতে হবে, টেক্সচুয়াল এভিডেন্সেস, যে কেন আমার ইন্টারপ্রিটেশনটা সঠিক। অর্থাৎ যে খণ্ডন মন্ডন, সেটাও আমাদের কিন্তু চলবে সাইড বাই সাইড। তো মেন জিনিস যেটা, প্রথম হচ্ছে ইন্টারেস্ট, দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ এবারে বলি দর্শনের ক্ষেত্রে কি হয়, আমি যতটুকু দেখেছি ইন্ডিয়ান ফিলসফি আমরা যারা পড়ি, আমরা কিন্তু সংস্কৃত ভাষাটাকে অতটা সিরিয়াসলি নিই না অনেকে। এবং তেনারা বলেন যে ইন্ডিয়ান ফিলসফি এক্সপার্টাইজ, কিন্তু তারা আহ, তেনারা মেন গ্রন্থ পড়েন না, হয় বাংলাতে পড়েন বা হিন্দিতে বা ইংরেজিতে। তো বিদেশে কিন্তু এইটা আমি দেখেছি, যতটুকু আমি স্কলারদের দেখেছি, ওরা কিন্তু যে বিষয়ের উপরে কাজ করে, ওই ভাষা কিন্তু ওনারা খুব ভালোভাবে শিখে, এবং উইথ ব্যাকরণ। যেমন বাংলা যে স্কলার আছে, বাংলা স্কলার আছে, এখন যোগের একজন স্কলার আছেন নভেম্বর বলে, উনি এখন অক্সফোর্ডে আছেন টিচিং ফেলো হিসেবে। উনি যাদবপুরে, আমার যতটুকু জানা 10 বছর বাংলা পড়েছেন, এবং উনি আমার থেকে অনেক বাংলা ব্যাকরণ বেশি ভালো জানেন, আমি কথা বলে যতটুকু দেখেছি। অর্থাৎ প্রাইমারি টেক্সট পড়ার জন্য আমাদের সংস্কৃত ভাষাটা জানতেই হবে। যারা সংস্কৃত আছে। এইবারে কি হয়, যারা সংস্কৃত আমরা পড়ছি, তাদের ক্ষেত্রে আবার ইংরেজিটা একটু অসুবিধা হয়। আর একটা হচ্ছে যেটা, কারণ আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে যাব, সেক্ষেত্রে কিন্তু ইংরেজি হচ্ছে আমাদের মেন, সবারই কাছে অ্যাক্সেসেবল। যদি কেউ স্পেশালাইজ করতে পারে যে না আমি শুধু জার্মানিতেই করবো, আমার জার্মান স্পেশালাইজ করবি, তাও আছে। কিন্তু তার জন্য ইংরেজিটা জানা খুব সম্ভব, মানে দরকার, খুবই প্রয়োজন। তাহলে আমাদের লিঙ্গুইস্টিক স্কিলটা থাকতে হবে। তাহলে যে দর্শনের উপরে কাজ করবো, যদি আমি বুদ্ধিস্ট টেক্সটের উপরে কাজ করি, কোনো পালি টেক্সটের উপরে, আমার পালি ভাষাতে জ্ঞান থাকতে হবে। বিশাল মাস্টারি না থাকলেও ট্রান্সলেশন করার ক্ষমতা এবং বেসিক পড়ে তার অর্থকে বার করার ক্ষমতা, নির্যাস করার ক্ষমতা আমার থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে সেইটাকে ইংরেজি ভাষাতে একাডেমিক্যালি স্কলারলি কিভাবে আমি ব্যাখ্যা করতে পারবো, সেই ক্ষমতাটা লিঙ্গুইস্টিক এফিসিয়েন্সিটা থাকতে হবে। এটা গেল লিঙ্গুইস্টিক এফিসিয়েন্সি। এইবারে হলো যে তাহলে রিসার্চ এরিয়াটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, আমি কোন জায়গাটাতে করবো, সেটা কিন্তু তার জন্য আমাদের একটা ট্রেনিং দরকার, যে আমরা টেক্সটকে কিভাবে পড়বো। যেমন অয়নমদের কাছে থাকার সময় আমরা সুযোগ পেয়েছি, যেটাকে আমি বলছিলাম যে হারমোনেটিক্স, আমাদের একটা মেথোডোলজি আছে, যে টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন, কিভাবে টেক্সটকে, গ্রন্থকে পড়তে হবে এবং তার ব্যাখ্যা করতে হবে। এর অর্থ, আমরা অনেক সময় ভাবি যে ব্যাসভাষ্যে যেটা বলা আছে সেটাই শেষ, কিন্তু আমরা যদি পরবর্তী পরম্পরা দেখি, ভোজ থেকে, রাজা ভোজ থেকে আরম্ভ করে বাচস্পতি, ওনারা, উনি প্রথমেই বলছেন যে ভোজ কেন লিখছেন ওনার টিকা, বলছেন ব্যাসভাষ্যে অনেক জায়গায় অনেক কিছু জিনিস অস্পষ্ট আছে, এবং ব্যাস কি করেছেন, যেখানে বিশেষ করে আলোচনা করা দরকার উনি ওখানে আলোচনা করেননি, যেখানে কম আলোচনা করার জায়গা সেখানে উনি বিস্তর আলোচনা করেছেন। অর্থাৎ তার জন্য ওনার এই টিকাটার প্রয়োজন। অর্থাৎ ভোজ বা বাচস্পতি, কিন্তু আমরা ভোজ বাচস্পতিকে মানছি, তাহলে কিন্তু ব্যাসভাষ্যকে আমরা যদি পুরোপুরি ভাবে ধরে নিই ওইটাই লাস্ট কথা, তাহলে তো পরবর্তী ফার্দার জায়গা নেই। এবং আমরা প্রমাণে দেখি বাচস্পতির অনেক জায়গাতে ব্যাখ্যা যেখানে ব্যাসভাষ্য আমরা পাই না, উনি খুবই সুন্দরভাবে দার্শনিক তত্ত্বের মধ্যে আলোচনা করে। অর্থাৎ ওই জিনিসটাকে আমাদের কিন্তু কন্টিনিউ রেখে যেতে হবে ফিলোসফির ক্ষেত্রে। আর ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি বলবো, ম্যানুস্ক্রিপ্ট স্টাডিজের জন্য যেটা খুবই বেশি, ভীষণভাবে পপুলার, এবং যার ফান্ডিং সমস্ত জায়গাতে, ভীষণ ভীষণ ফান্ডিং সমস্ত জায়গাতে অ্যাভেলেবল, ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে লিপি জানা খুবই দরকার, এবং ইন্টেলেকচুয়াল হিস্ট্রির একটু জ্ঞান থাকা দরকার, সময়কাল কোন ক্ষেত্রে। এবং সব থেকে সুবিধা হয় যদি একটু ইলেকট্রনিক্স যে আমাদের যে এখন যে ল্যাঙ্গুয়েজ মডিউল হয়েছে, এলএমপি যেগুলো হয়েছে, ওইগুলো যারা জানে, বা পাইথনের যারা, যদি আমরা কিছু কাজ শিখতে পারি, ওই ক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে একটা আলাদা এক্সপার্টাইজ লাগে, টেকনিক্যালি সাউন্ড একটু হতে হবে।
আর তার সঙ্গে ইংরেজি জানতে হবে। তো ম্যানুস্ক্রিপ্টের ফিল্ডটা একটু এরিয়া আলাদা। আর ইন্টেলেকচুয়াল হিস্ট্রির ক্ষেত্রে জন্য ইন্টেলেকচুয়াল হিস্ট্রির ক্ষেত্রে যদি একটু এনসিয়েন্ট হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড থাকে, বা আমরা যদি সাইড বাই সাইড সংস্কৃতের সঙ্গে একটু হিস্ট্রির মেথোডোলজি কিরকম হয়, বা কিভাবে লেখে, হিস্টোরিক্যাল রাইটিং কিরকম, সেই দিকটা যদি একটু আমরা পড়ি, ট্রেনিং নিই, সেক্ষেত্রে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি বলবো ইন্টারেস্ট, লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি, আর তৃতীয় হচ্ছে যে এরিয়ার উপরে আমি কাজ করছি সেই সম্বন্ধে কাটিং এজ আজ থেকে শুরু করে এখন পর্যন্ত যোগসূত্রের কি বই বেরিয়েছে, যদি আমি সাংস্কৃতিক স্কলার হই আমাকে আবার থাকতে হবে। কারণ আমি যখন করবো, কন্ট্রিবিউশন করবো, মানে আমি একটা নতুন দিককে দেখাবো, তার মানে সেটা অলরেডি আগে কেউ বলেনি। এবার আমার কথাটা আগে যে কেউ বলেনি সেটা আমি বুঝবো কি করে? তার জন্য আমাকে তো সবার কথাগুলো পড়তে হবে, জানতে হবে, তবেই না আমার জিনিসটা নতুন হচ্ছে, আমার ইন্টারপ্রিটেশনটা নতুন হচ্ছে। তো আমি এবার তিনটে মেন জিনিস আমি বলবো, এবার অনেক টেকনিক্যাল জিনিস আছে, সেটা পরবর্তী সময় স্যার, আলোচনা করছি। আমরা মোটামুটি একটা দিগদর্শন পেয়েছি এই প্রথম প্রশ্নটার, যে সংস্কৃতের যারা ছাত্রছাত্রী প্রথমত বিষয়টাকে ভালোবাসতে হবে। বলা হয় পিএইচডি টপিক হচ্ছে প্রেমিকা আর গাইড হচ্ছে শাশুড়ি। তো মোটামুটি ওই রিলেশনটা সবসময় থাকে, বিষয়ের প্রতি ভালোবাসা দরকার আর গাইডের প্রতি আনুগত্য, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। এবারে বিষয় হচ্ছে যেটা, যে লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি তো অবশ্যই দরকার, না হলে বিদেশে গিয়ে সে তো ইন্টারাকশন করতে পারবে না। আর আপনি যেটা বললেন স্যার, লিটারেচার রিভিউটা খুব ভালো করে করতে হবে, কাটিং এজ একদম পুরো বিষয়টা সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে। তো ধরুন এইগুলো সব একজন ছাত্র তার রয়েছে, এরপরে সে অ্যাপ্লিকেশন করবে। তো সে অ্যাপ্লিকেশন করবে কিভাবে, এবং ওই যে প্রফেসর যার কাছে সে কাজ করবে তার সাথে যোগাযোগ করবে কিভাবে স্যার? হুম। যোগাযোগ করার নিয়ম হচ্ছে, প্রথম সেই যেই আমার ফিউচার সুপারভাইজার, তার কাজ আমি মাস্টার ডিগ্রিতে অলরেডি পড়া শুরু করে দেবে। কারণ তার এরিয়াতে আমি যদি তান্ত্রিক স্টাডিজ এখন করতে যাই, আমি অবশ্যই দুটি লোকের কাছে যাবো, একটি হচ্ছে দিবাকর আচার্য, একটি স্থানেশ্বর তিমল সিনহা, এবং আর একজন হচ্ছে প্রফেসর হারুনা গাইজের। কারণ আমি জানি যে তারা, ওনারা হচ্ছে তান্ত্রিক স্পেশালিস্ট। এবারে যখনই আমি লিটারেচার রিভিউ করব, তখনই আমি সেই স্কলার বা সেই অথারের বই আমার পড়া শুরু করছি। আমার যখন রিসার্চ ইন্টারেস্ট তার সঙ্গে ট্যালি করছে, যে একই হচ্ছে, সিমিলার হচ্ছে, তখন আমাকে একটি ইমেল করতে হবে। ইমেল করে আমাকে বলতে হবে যে আমার এই ব্যাকগ্রাউন্ড, আমি আপনার লেখা পড়েছি, এই ব্যাপার, এবং আমি এই এরিয়ার উপরে কাজ করতে চাই। আপনার কি ওখানে কি স্কোপ আছে বা কি করার আছে, আপনি কি এরকম টপিক সুপারভাইজ করেন? আর সব থেকে আরো একটা ভালো হয়, আমি যতটুকু শুনেছি ভেতরের কথা, আহ, যে ফিলসফির ক্ষেত্রে আপনি যদি কাউকে ক্রিটিক করতে পারেন, যে আপনি এটা বলেছেন, আপনার ইন্টারপ্রিটেশন এখানে সঠিক নয়, এবং আপনি টেক্সচুয়াল এভিডেন্সেস দিয়ে তাকে খণ্ডন করতে পারেন, তাহলে তো উনি আরো বেশি খুশি হবেন। অর্থাৎ একটা, আপনি যদি ওনার আর্টিকেল বা বইয়ের আপনি যদি রিভিউ লেখেন, ক্রিটিক্যাল রিভিউ, যে আপনি বলছেন, ফর এক্সাম্পল, আমি প্রমাণ করলাম যে অদ্বৈত বেদান্তে জীবন মুক্তি সম্ভব নয়, আমার আর্টিকেলের বিষয়বস্তু এই ছিল, আপনি আমাকে লিখলেন যে স্যার আপনি এই আর্টিকেলটা লিখেছেন, এখানে আমার এই জিনিসগুলো আছে যেখানে কিন্তু প্রমাণ হচ্ছে যে ওখানে পসিবিলিটি আছে, তাহলে আপনি যে বলছেন এটা এটা কতটা রিলায়েবল বা কতটা কি। অর্থাৎ যখনই আমি তাকে ক্রিটিক করছি, অর্থাৎ আমি যে সিরিয়াস স্টাডি এবং সেই বিষয়ের এক্সপার্টাইজ, উনি বুঝতে পারছেন যে এক্সপার্ট আছে, এর ইন্টারেস্ট আছে এতে, এবং ও ওই টপিকের উপরে কাজ করছে, অর্থাৎ ওটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং হয়তো উনি নিজেই বলতে পারেন যে নেক্সট আমার নেক্সট সেমিস্টারে বা নেক্সট ইয়ারে আমাদের পিএইচডি অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো, বা আই উইল বি হ্যাপি টু সুপারভাইজ। তো এটা হচ্ছে মেন জিনিস, যে আমি আমি ব্যক্তিটাকে, অর্থাৎ একাডেমিক্যালি আমি লোককে, আমার ইন্টারেস্ট আছে এই বিষয়ে, আমি আপনার লেখা পড়েছি এবং আমার এই এরিয়াতে আমি কাজ করতে চাই। উড ইউ লাইক টু সুপারভাইজ, or do you supervise this kind of project if I apply to your project? এভাবে ওনাকে আমরা প্রথমে মেল লিখতাম। যেমন ধরুন আমি বলছি, আপনি যেহেতু স্থানেশ্বর তিমাল সিনহা স্যারের নাম বললেন, তো আমি আহ ওনার ওনার যে কাজের এরিয়া, তন্ত্র এরিয়াটা নয়, সৃষ্টিবাদের উপরে যে কাজের এরিয়া, ওখানেই আমার মূলত পিএইচডির কাজ। তো আমি ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম, উনি খুবই ভালো মানুষ, একদম ওনার বই টই পাঠিয়ে দিয়েছিলেন। তো
এখন তো শিক্ষকেরা খুব দুর্লভ নন, কারণ অনলাইনে এনারা ক্লাস নেন। তো বিমর্ষ ফাউন্ডেশনে উনি ক্লাসেস নেন, আমি ওনার প্রচুর ক্লাসেস করেছি, এখনো করি। এবং ফলে ওনাদের সঙ্গে কিন্তু একটা ব্যক্তিগত যোগাযোগ কোনো না কোনো ভাবে তৈরি হয়েও যায়। বিশেষ করে যারা বিদেশে বিভিন্ন জায়গায় সেমিনার ইত্যাদিতেও যায়, যেমন আমি জানি সৌম্যজিৎ ও বিভিন্ন সময় বিদেশে যখনই সেমিনার ইত্যাদি হয় ও যায় সেখানে ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স গুলোতে। তো ফলে ওর বহু মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তো এইরকম ভাবেও একটা যোগাযোগ স্থাপিত হতে পারে যে একটা সেমিনারে, যেমন আমি জেএনইউ তে যখন সেমিনারে গেলাম, কনফারেন্সে 21 এবং 22 তিনটে বেদান্ত কনফারেন্স হয়েছিল। মানে আমি যেগুলো যোগ দিতে পেরেছিলাম, প্রচুর ভালো মানুষজনের সাথে পরিচয় হয়েছিল, যারা বিদেশে খুব ভালো ভালো কাজ করছেন, জেফ্রি লং থেকে শুরু করে আরো অনেকে। তো বিষয় হচ্ছে যে এইভাবে আমরা মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারি, যেটা স্যার আপনি বললেন। আরেকটা তো সেমিনার ওয়ার্কশপে যদি ওনাদেরকে পাওয়া যায় এবং মুখোমুখি গিয়ে আমরা কথা বলতে পারি, ওটাও একটা পদ্ধতি হতে পারে। তবে আপনি যেটা বললেন বোধহয় সেটাই বেস্ট, কারণ আমি যখন ক্রিটিসাইজ করছি বা ওনার লেখাকে আমি সিরিয়াসলি পড়েছি, ওটা যখন উনি দেখবেন বোধহয় অনেক বেশি তার এফেক্ট হবে। স্যার এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পেটের দায়, সেটা হচ্ছে যে আমার খুব ভালো কোয়ালিটি আছে এবং আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি স্কলারশিপ কিভাবে পাবো? স্কলারশিপের মধ্যে যেমন মাস্টার্সে ইরাসমাস মুন্ডাস আছে জার্মানির জন্য, এবং ইউএসএ তে তো পিএইচডি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ফান্ডিং আছে, অর্থাৎ ওখানে পিএইচডি তে চান্স পাওয়া ইউএস এবং কানাডাতে আছে। ইউরোপেও অলমোস্ট সব দেশেই আছে পিএইচডি চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে, যেমন পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন, সমস্ত জায়গাতে মোটামুটি সমস্ত ডেভেলপড কান্ট্রিতেই পিএইচডির ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই ফুল স্কলারশিপ আছে, সেই দেশের অনুযায়ী, সেই দেশের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটা লাগবে এবং সেই দেশের কারেন্সি অনুযায়ী সেখানে পায়, অর্থাৎ ম্যাক্সিমাম সব জায়গাতে আছে। এবারে কিছু কিছু আছে যেগুলো মেরিট স্কলারশিপ পাওয়া যায়, যেমন পোস্ট ডকের জন্য আছে মেরি কুরি, মাদাম মেরি কুরি, বিখ্যাত পোলিশ সায়েন্টিস্ট, মেরি কুরি ফাউন্ডি আছে। তারপরে পোস্ট ডকের জন্য ফুল ব্রাইট আছে ইউএসএ। নেহেরু পোস্ট ডকের ইন্ডিয়াতে আসার জন্য ওনাদের আছে। এরকম বিভিন্ন, ওটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউটের অনুযায়ী দেখে আমাদের প্রত্যেকটা দেখতে হবে, কারণ ইন জেনারেল কিছু নেই। হ্যাঁ, এর আগে আমি বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য দুটো জিনিস লাগে। ইউএস এর জন্য আমাদের লাগবে টয়েফল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, আর ইউকের জন্য বা ইউরোপের জন্য লাগে আইএলটিএস। এই দুটো এক্সাম আমাদের অ্যাপ্লিকেশন করার আগেই করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন করার সময় আমাদের ওই আইএলটিএস এর স্কোরটা দিতে হয় ওকে ম্যাক্সিমাম জায়গায়। তো এইটা আমাদের, মানে আমি ইংরেজি জানি, আমি এটা বললাম না, আমার সার্টিফিকেটটা থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটা আমাকে ওখানে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। ওই সার্টিফিকেট না থাকলে কিন্তু হবে না। এবং ওখানে খুবই হাই স্কোর করতে হয়, বিশেষ করে যদি আমি লিডিং ইনস্টিটিউট অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, ওখানে আইএলটিএস এর টোটাল থাকে 9 স্কোরিং থাকে, ওখানে 7.5 এর নিচে হওয়া খুব মুশকিল, কারণ ওখানে ইংরেজির লেভেলটাই মানে ভীষণই হাই ফাই। ওই জন্য 7.5 পেতে হবে। ওর জন্যও কিন্তু আমাদের একটু প্রিপারেশন নিতে হবে, যাদের ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নেই। তাদের একটু 5 মাস 6 মাস যদি কোথাও প্রফেশনাল যে আছে যারা এরকম ট্রেনিং দেয়, ওনাদের কাছে থাকলে খুব সুবিধা। আর ইউএস এর জন্য তো জিআরইও আছে, জিআরইও এর জন্য প্রিপারেশন নিতে হয়। তো স্যার এগুলো তাহলে টেকনিক্যাল অবশ্য। আমাদের কি আইএলটিএস এবং জিআরই দুটোই দিতে হবে? কারণ আমি না দেখতাম আমাদের হুম, হ্যাঁ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যারা সিনিয়র ছিলেন, বিশেষ করে ফিজিক্সের এবং ম্যাথসের, তারা ওই মাস্টার্স করতে করতেই জিআরই প্রিপারেশন নিত। হুম, ওটা ওটা ম্যান্ডেটারি ম্যাক্সিমাম কানাডা এবং ইউএস এর জন্য। জিআরই ম্যান্ডেটারি, ইউরোপের জন্য নয়। এবং এবারে আমি বলি, কিছু কিছু জায়গা আছে যেখানে কি হয়, আহ, ওরা 4 বছর সময় দেয়, যে যখন পিএইচডি ডিফেন্স হবে তখন কিন্তু আমাকে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা দিতে হবে। প্রথমে আমি একটা বন্ডে লিখি যে আমার ইংরেজি ভাষা সম্বন্ধে জ্ঞান আছে, আমি এটা করতে পারবো, ওরা টাইম দেয়, কিন্তু বিফোর পিএইচডি ডিফেন্স ওই সার্টিফিকেটটা দিতে হবে, তবেই পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড হয়। কিছু কিছু ক্ষেত্রে লিবারেল হয়। এইবারে যারা আইবি তে পড়ে, যারা ইন্টারন্যাশনাল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, তার উপরে আইবি, ইন্টারন্যাশনাল বোর্ডের ক্ষেত্রে কিন্তু ওরকম থাকে না, এটা গ্লোবাল বোর্ড।
ওদের ক্ষেত্রে লাগে না আইএলটিএস। কিন্তু যারা আমরা আচ্ছা আহ, বাংলা মিডিয়াম বা সিবিএসসি বা আইসিএসসি পড়ছি, তাদের ক্ষেত্রে কিন্তু লাগে, ম্যান্ডেটরি। আচ্ছা। এটা তো আমরা পুরো প্রসেসটা বুঝলাম। এবারে স্যার একটা খুব বেসিক বিষয় একটু জানতে চাইছি। সেটা হচ্ছে রিসার্চের যে ফেসিলিটিস আছে এবং অ্যাটমসফিয়ার আছে, আপনি ইন্ডিয়ানটাও দেখেছেন, আপনি বিদেশেরটাও দেখেছেন। আহ মানে কোন রকম কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে না গিয়ে আপনি যদি এই মেথোডোলজির পার্থক্যটা বলেন যে এখানে রিসার্চের ধরন কিরকম এবং বিদেশে রিসার্চের ধরন কিরকম, পার্থক্যটা আপনি কিরকম দেখেছেন? মানে আমাদের যে স্টুডেন্টরা ওখানে যাবে, তারা কিরকম একটা মানসিকতা নিয়ে যাবে যে এখানে যেরকম পড়াশোনা হয় ব্যাপারটা আসলে ওরকম নয়, হয়তো একটু আলাদা, ঠিক ওই আলাদার জায়গাটা কি স্যার? মেথোডোলজির ক্ষেত্রে আমি বলবো পড়ার স্টাইলে হয়তো একটু ডিফারেন্স আছে। আর রিসার্চের ক্ষেত্রে ইন্ডিয়াতেও রিসার্চ কঠিন জিনিস, কন্টিনিউ একই ব্যাপার, সিরিয়াস স্টাডি করতে হবে। ইন্ডিয়াতে খুব ভালো ভালো বিদগ্ধ পণ্ডিত, ভালো ভালো স্কলার আছেন, কোনো অভাব নেই। এবারে কিছু কিছু ক্ষেত্রে হয় আমাদের সিস্টেম ফান্ডিং এর ক্ষেত্রে হয় না, মানে এটা একটা সমস্যা। ইন্ডিয়াতে আছে, তারা ডেভেলপ কান্ট্রি, তাদের ক্ষেত্রে ফান্ডিং অ্যাভেলেবেল আছে। যদি ইংরেজি দরকার হয় তারা কোথাও পাঠিয়ে 6 মাস পাঠিয়ে জার্মানিতে রেখে জার্মান ভাষা শেখাতে পারবে, যেটা আমাদের ইন্ডিয়াতে যারা পিএইচডি করছে ভারত সরকারি ক্ষেত্রে হয়তো নাও, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যারা স্কলারশিপ করতে পারবেন না স্যার। এবার মেথোডোলজির কথা আমি বলবো যে ইন্ডিয়াতে আমাদের সংস্কৃত কি হয়েছে, আমরা ব্যাসভস্য বোঝার উপরে বেশি আমরা বেশি আমাদের ফোকাসটা, যোগসূত্র পড়ছি ব্যাসভাষ্যটা বুঝছি ঠিক আছে, কিন্তু বিদেশে হচ্ছে ব্যাসভাষ্যকে তেড়িয়ে একটু চলে যেতে হবে। যে সেখানে মানে আমি দার্শনিক হিসাবে আমার সেখানে কন্ট্রিবিউশন কি আছে, আমার নিজের থিঙ্কিং কি আছে, এটার উপর একটু জোর দেওয়া হয় ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে। আর আমাদের এখানে কি হয় যে আমি কতটা টেক্সট পড়েছি এবং সেই টেক্সট পড়ে আমি কতটা বুঝেছি, অর্থাৎ একটা স্টেপ একটু আগে গিয়ে ওখানে ওইটা মানে ওখানের হিসাব হচ্ছে যে পিএইচডি মানে যে এরিয়ার উপরে আমি কাজ করছি সেখানে আমার একটা কিছু কন্ট্রিবিউশন করতে হবে। সেটা নতুন দিক থেকে কোনো জিনিসকে দেখানো হোক, নতুন জিনিসকে কিছুটা আবিষ্কার করা হোক, আবিষ্কার ইন দ্য সেন্স ইন্টারপ্রিটেশন আমাদের ক্ষেত্রে। আদারওয়াইজ এক্সিস্টিং জিনিসের আমি কিছু একটা ক্রিটিক করলাম, অর্থাৎ এই 3-4টে জিনিসকে আমাদেরকে মেনটেন করতে হবে। তো আমি বলবো প্রসেস একই, শুধু পার্থক্য হচ্ছে ওখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়, আর ওখানে অরিজিনালিটিটা খুবই, মানে পিএইচডি থিসিস মানে কিছু অরিজিনালিটি ওখানে করতে হয়। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, এখানেও আমরা অরিজিনালিটির কথা ভাবি, কিন্তু আমরা হয়তো যেমন আমরা পিএইচডি থিসিস যদি করছি শঙ্কর ভাষ্য আর রামানুজের দ্বিতীয় অধ্যায়ের একটি কম্পারেটিভ স্টাডি। এবারে শঙ্কর আর রামানুজ ওরা তো অলরেডি সবাই আমরা পড়ে আসছি একই জিনিস, এবং শঙ্কর ভাষ্য পড়তে গেলে রামানুজাচার্য যে আসবেন, ওনারা এলে শঙ্কর ভাষ্য আসবে, তবেই তো আমরা দুটো দিককে বুঝতে পারবো। এবারে ওখানে ওরা চাই যে ঠিক আছে তুমি এই দুটোই করো, কিন্তু এখন পর্যন্ত যে দিকগুলোকে হাইলাইট হয়নি শঙ্কর ভাষ্যের সঙ্গে রামানুজের, সেই জায়গাগুলোকে তুমি হাইলাইট করো। তো সেই জায়গাটা হচ্ছে তোমার কন্ট্রিবিউশন, বা তুমি এমন একটা সিমিলারিটি দেখাও যেটা এখন পর্যন্ত যতজন স্টাডি করেছে তার মধ্যে কেউ করেনি। অর্থাৎ তোমার একটা কিছু নতুনত্ব, এটা নতুন দৃষ্টিভঙ্গি হোক, নতুন কনসেপ্ট চিন্তা হোক, কিছু একটা নতুনত্ব আমাদের করতেই হবে, এটা ম্যান্ডেটারি। শুধু সামারি করলে চলবে না যে আমি এইটা এ বলেছে এটা এ বলেছে, অর্থাৎ আমার মনে হয় রামানুজাচার্য ঠিক বলছেন আর শঙ্করাচার্য ঠিক বলছেন এবং তার আমি এভিডেন্সই দিচ্ছি। ওরা একটু অরিজিনালিটিটা খুঁজতে হবে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, কোশ্চেনিং দ্য টেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যেটা আমরা, ট্র্যাডিশনালি। আমার অ্যাকচুয়ালি স্যার এই ধারণাটা আমারও একই রকম ছিল। আমার পরিবর্তন হয় অয়ন মহারাজের কাছে। তো ওনার কাছে যখন প্রথম জার্মান ফিলসফি নিয়ে পড়ি, আপনার মনে থাকবে আমরা ওনার কাছে কান্ট, হেগেল ইত্যাদি পড়ছিলাম। আর তার সাথে উনি আমাদের ক্রিটিক্যাল স্টাডিজ ইন অদ্বৈত বেদান্ত বলে একটা 6 মাসের কোর্স নিয়েছিলেন। সেখানে আমরা যখন শঙ্করকে ডিফেন্ড করা যেন অদ্বৈত বেদান্তের ছাত্র হিসেবে আমার একদম মানে ধর্ম, এরকম একটা ব্যাপার ছিল। তো উনি তখন আমাদেরকে শেখালেন যে ওটা পারম্পরিক পড়াশোনা, ওটা তো করতেই হবে।
কিন্তু তার বাইরে গিয়ে তোমাকে ভাবতে হবে যে শঙ্করাচার্যের যুক্তির মধ্যে তুমি কোনো ফাঁক খুঁজে পাচ্ছ কিনা। মানে উনি ভুল বলছেন তা নয়, তুমি সেটাকে অন্যভাবে তুলে এনে তুমি আলোচনা করতে পারো, কিন্তু এই গ্যাপ গুলোকে তো তোমাকে ধরতে হবে। তো এইভাবে উনি বহু আর্টিকেল আমাদের পড়িয়েছিলেন, যেটা আপনি বলছিলেন যে লিটারেরি যেটা রিভিউ ওটা নিয়ে সচেতন হন। তো আমাদেরকে খুব গাইড করেছিলেন, এবং ওনার কারণেই এমনকি আমার পিএইচডি যে টপিকটা সেটাও কিন্তু ওনারই দেওয়া। তো সেটাই আমি কন্টিনিউ করেছি। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের এই বিদেশের যে পড়ার স্টাইলটা, এর সাথে একটা পরিচিতি খুব দরকার। না হলে একটা যেন জড়তা চলে আসে পড়াশোনার মধ্যে। এটা ঠিক যে ভাষ্য এগুলো তো মূলটা তো পড়তে হবে, মূলচ্ছেদী পাণ্ডিত্য বলে কিছু হয় না। মূলটা যেমন আপনি পড়লেন যে ব্যাস ভাষ্য পড়তে হবে, যোগবার্তিক পড়তে হবে, তারপরে আমাদের ভাষ্যতি টিকা পড়তে হবে, যেটা আমাদের রয়েছে হরিহরানন্দ আরণ্য ইত্যাদি। তো মূলটা জেনে তারপরে সেখানে আমাদেরকে কন্ট্রিবিউট করার জন্য যেতে হবে। আমার মনে হয় ভারতীয় যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই মূলের জায়গাটাতেই দক্ষতা অর্জন করতে এখনো চেষ্টা করে যাচ্ছে। ফলে মূলে দক্ষতা অর্জন করে তারপরে সেখানে ক্রিটিক্যাল কিছু দেওয়া, এটা হয়তো আমাদের আরো বেশি পড়াশোনা লাগবে। আমাদের পড়াশোনাটা যতটা বিদেশে প্রচুর পড়াশোনাটা করতে হয়, এখানে হয়তো এই পড়াশোনাটা অত বেশি আমরা করছি না। আমি বিশেষ করে অয়ন মহারাজের কাছে যখন কোর্স করতে গেছি তখন আমি দেখেছি আমাকে 2 দিন সময় দিয়েছেন। একটা 60 পেজের আর্টিকেল আমাকে বলেছেন রিভিউ করে নিয়ে আসতে হবে, 1 পেজ লিখতে হবে, সেখানে মেইন আর্গুমেন্ট থাকবে এবং তুমি কোনটা কোনটা পছন্দ করছো এবং করছো না তার এগেনস্টে তোমার আর্গুমেন্ট তুমি রেডি করে নিয়ে আসবে। 1 পেজের বেশি হবে না, 1 পেজের কম হবে না, মানে খুব ফাঁকিবাজিও হবে না আর বিশাল বিস্তৃতও হবে না। তো এই যে 2 দিনে তোমাকে পুরো 60 পেজ রিভিউ করে নিয়ে আসতে হবে, এই যে ইন্টিগ্রিটিটা, এই যে একটা কমিটমেন্ট, এটা আমি দেখেছি যারা বিদেশের স্কলার তাদের মধ্যে অনেক অনেক বেশি। তো এরপরে স্যার আমি একটু হাউসকে ওপেন করছি। আমি একদম ঠিক করেছিলাম 8টা 30-এই আমাদের এই আলোচনাটাকে সংযত করব, যাতে আমাদের মাননীয় যারা এখানে অংশগ্রহণকারী আছেন, অধ্যাপক অধ্যাপিকারা আছেন, তারাও যাতে আপনার কাছে প্রশ্নগুলো করতে পারেন। তো এরপরে আমি হাউসের কাছে আবেদন রাখছি যে আপনারা রেইজ হ্যান্ড করবেন এবং আমরা এক এক করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। রেইজ হ্যান্ড কিভাবে করবেন, ফোনে দেখবেন একবারে ডান দিকে একটা 3 ডট আছে, ওই 3 ডটে টাচ করলে উপর একটা হাতের চিহ্ন আছে, ওটা টাচ করলেই রেইজ হ্যান্ড হয়ে যাবে। এবং ওটা যদি আরেকবার টাচ করেন হাতটা নামানো হবে। তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কাইন্ডলি রেইজ হ্যান্ড করবেন এবং আমরা আপনাদের প্রশ্নের, যেহেতু স্যার রয়েছেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ রেইজ হ্যান্ড করছে না বলে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি। সৌম্যজিৎ, স্যার আছেন আপনি? হ্যাঁ, আছে দাদা, আছে। হ্যাঁ স্যার, বলছি আপনার যদি কোনো ইনপুট থাকে যেটা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, আপনি যেহেতু বিদেশের বহু মানুষের সাথে কাজ করেন, তো সেই জন্য অভিজিৎ স্যার থাকলেও আমি ওনাকে বলতাম। তো আপনি যদি একটু আপনার ইনপুট কিছু দেন, এবং যদি সেরকম কোনো প্রশ্ন থাকে যেটা হয়তো সুশান্ত স্যার বললে শিক্ষার্থীদের উপকার হবে, সেরকম যদি কিছু আপনি গাইড করেন। হ্যাঁ স্যার, সবই বলে দিয়েছেন, আমি আর কি বলবো। আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি বেশি বেশি যাইনি, আমি দুবারই মাত্র গিয়েছি। এবং দুটোই কনফারেন্সের পারপাসে গেছি। কিন্তু অনেকবারই ট্রাই করেছি, এমন নয় যে ট্রাই করিনি। পোস্টডকের জন্য আমি একাধিকবার ট্রাই করেছি, কিন্তু যে যে জায়গাগুলো আমি ভুল করেছি আমি সেইগুলো বলতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে, নিজের উদাহরণ দিয়ে বলছি। স্যার যেটা বললেন সেটার সঙ্গে আমি একমত হয়েই বলছি। আমি হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমে, ওখানে প্রফেসর ইগেল ব্রোনার রয়েছেন। আমি যেহেতু কাব্য বা লিটারেচার আর লিটারারি ক্রিটিসিজমের উপর কাজ করি, ওখানে উনি ওখানে ডেভিড সুলেমান রয়েছেন, আর আমাদের ইগল ব্রোনার রয়েছেন। এবার ইগল ব্রোনারের পণ্ডিত বলে একটা প্রজেক্ট রয়েছে, খুব বিখ্যাত প্রজেক্ট। যারা ওয়াকিবহাল তারা জানে। উনি যত নতুন বই, প্রাচীন বই, তার কপি, মেন কপি, পিডিএফ কপি, একদম অরিজিনাল কপি ওখানে দেওয়ার চেষ্টা করেন। আমাদের দীপ্রদা কানাডাতে আলবার্টাতে রয়েছে, দীপ্র চক্রবর্তী। দীপ্রদা ওটা সবচেয়ে বড় কন্ট্রিবিউটার। ওই প্রায় প্রতিদিনই বই আপলোড করতে থাকে। তো আমি একটা পোস্টডক ফান্ডিং ওখানে অপরচুনিটি আসে, অ্যাডভার্টাইজমেন্ট হয়, আমি ওখানে অ্যাপ্লাই করার জন্য। এবার স্যার যেমন বললেন না যে মেল করতে হয় প্রফেসরকে আগে, কারণ এটা ভ্যারি করে যদিও। অনেক ইউনিভার্সিটি ডাইরেক্টলি
আহ, আহ, নেয় একদম। অনেক ইউনিভার্সিটি বলে দেয় যে তুমি কোন প্রফেসরের আন্ডারে কাজ করতে চাও তার কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন নিয়ে এসো, সেটাকে আপলোড করতে হয়। তো ওখানে ওটা বলা ছিল তুমি কার কাছে কাজ করতে চাও, তুমি কি কারো কাছে ইন্টারেস্ট জানিয়েছো কিনা, সে তোমাকে রাজি হয়েছে কিনা, সে তার ল্যাবে তোমাকে কাজ করতে দেবে কিনা, এইগুলো লেখা থাকতে হবে। তো আমি ওনাকে, যেহেতু আমার ফিল্ড ওটা ছিল, তো আমি ওনাকে লিখি চিঠি যে আমি এই এরিয়াতে কাজ করতে চাই। কিন্তু বিবেক স্যার জানেন যে আমি যদিও লিটারেচার আর লিটারারি ক্রিটিসিজমের ছাত্র, সংস্কৃত কাব্য নিয়ে কাজ করি, কিন্তু আমার পিএইচডির এরিয়া একটু আলাদা। আমি একটু কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করেছি। খ্রিস্টানিটি এবং ইন্ডিয়ান যে এরিয়া, আমাদের যে থিওরি, সেগুলো মেনলি খ্রিস্টানিটির উপরে আমার কাজ, আহ, যেটাকে চার্চ সংস্কৃত বলে রিচার্ড ফক্স ইয়াং বলেছেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ওইটা নিয়ে লিখি যে আমি এই এরিয়াতে কাজ করতে চাই, খ্রিস্টানিটি মানে কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডিজ, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে। এবার উনি ডাইরেক্টলি আমাকে মেল ব্যাক করেন, মেল করার সঙ্গে, এবং এটা সবচেয়ে ভালো হচ্ছে ওনারা কিন্তু রিপ্লাই দেন। ওনাদের যদি ইন্টারেস্ট হয়, মানে দেখেন যে ছেলেটি আদৌ আমার এরিয়া সম্পর্কে, স্যার যেমন বললেন না সুশান্ত স্যার, যে কি কি ওনার এরিয়া, ওনার কাজ সম্পর্কে অবহিত হতে হবে, ওনার আর্টিকেল পড়তে হবে, ওনার বই পড়তে হবে, এটা। এবং তা সেই মেলের মধ্যে সেগুলো লেখা থাকতে হবে, সেই মেলের মধ্যে তার আভাস থাকতে হবে যে আমি পড়েছি। এবং অনেকে না পড়ে লিখে দেয়, হ্যাঁ, শুধুমাত্র সিভি দেখে লিখে দেয় যে আমি এই বই দেখেছি বা এই আর্টিকেল আমরা পড়েছি, আদৌ সে পড়েনি, সেটাও বোঝা যায়। ওনারা সব বুঝতে পারেন মানে আমরা যতই ফাঁকিবাজি বিদ্যা চেষ্টা করি না কেন, ওনারা বুঝতে পারেন, লেটার দেখলে বোঝা যায় যে আদৌ সেই ছেলেটি পড়ে লিখছে না এমনি উপর উপর লিখছে। তো উনি কিন্তু স্পষ্ট আমাকে রিপ্লাই করেন যে আমি এই এরিয়াতে কাজ করি না, এটা আমাদের সঙ্গে একটা পার্থক্য। আমরা বেশিরভাগ, আমি ভারতীয় পণ্ডিত, এক্সেপশনস রয়েছে সব জায়গাতেই, কিন্তু বেশিরভাগ আমাদের লোকরা না, আমরা সব বিষয়ে পাণ্ডিত্য দেখাতে যাই। আর এটা বাইরে একদমই নয়। স্যার যেমন বললেন, খুব স্পেসিফিক এরিয়াতে ওরা কাজ করে এবং স্পষ্ট বলে দেয় যে আমি এই এরিয়াতেই কাজ করি, এর বাইরে আমার এক্সপার্টিস নেই। এবং তারা রেকমেন্ডও করে দেয়। যেমন আমি আমার এনার কথা বললাম, উনি স্পষ্ট বলে দিলেন আমি এই এরিয়াতে তোমাকে রেকমেন্ড করতে পারবো না, মানে কাজ করাতে পারবো না, তুমি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করো। ইনি কারোর নাম বলেননি। কিন্তু আবার আমি হার্ভার্ডে আমাদের বিখ্যাত প্রফেসর ক্লুনি, ফ্রান্সিস ক্লুনি ছিলেন ডিভিনিটিতে, খুবই বিখ্যাত প্রফেসর, মানে রিটায়ার্ড করে গিয়েছেন, চেয়ার প্রফেসরও ছিলেন উনি। তো আমি ওনাকে একবার লিখি। তো উনি ওই এই এরিয়াতে, সেম এরিয়া, ক্রিশ্চিয়ানিটির এরিয়াতে, উনি যদিও এই এরিয়াতে কাজ করেছেন, কিন্তু আমি যে স্পেসিফিক জায়গাটাতে কাজ করেছি সেই জায়গাটাতে যেহেতু রিচার্ড ফক্স ইয়াং কাজ করেছেন, উনি ডাইরেক্টলি ওনার ইমেল আইডি দিয়ে আমাকে বললেন তুমি এনার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, এ তোমাকে বেশি ভালো গাইড করতে পারবে, আমার থেকেও ভালো গাইড করতে পারবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এই ওনারা এত বড় প্রফেসর হওয়া সত্ত্বেও কিন্তু ওনারা রিপ্লাই করেন। এবার রিপ্লাই পাইনি এরকম লোকও আছেন। আমাদের স্যার বললেন ডক্টর বড়ুয়ার কথা, কেমব্রিজে আছেন, আমি ওনাকেও লিখেছিলাম একবার, কিন্তু ওই যে বললাম ফাঁকিবাজি বিদ্যা নিয়ে লিখেছিলাম, সেই কারণে রিপ্লাই করেননি। বুঝতে পারেন উনি, কারণ উনি অদ্বৈত বেদান্তের উপরে কাজ করেন, কিন্তু আমার এরিয়া ওনার নয়। হ্যাঁ, এবার স্কলারশিপ দেখে অ্যাপ্লাই করাটা উচিত নয়, এইটা আমি বলতে চাইছি। আমার এক জায়গাতে অপরচুনিটি এসছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, স্যার যেমন বললেন না, অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময়তে তারা সঙ্গে সঙ্গে দিয়ে, যেমন ইউএসএ, কানাডা, আপনি পিএইচডি, বিশেষ করে কানাডাতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, পিএইচডি পেলেন, ওদের নিজস্ব ফান্ডিং রয়েছে। আর কিছু কিছু জায়গায় থার্ড পার্টি ফান্ডিং হয়, যেমন উনি বললেন মারি কুরির কথা বললেন। আমাদের একটা ইন্ডোলজির জন্য একটি বিখ্যাত ফান্ডিং রয়েছে, যারা জানে, রচার ফাউন্ডেশন। আমাদের ওনার স্বামী স্ত্রী ছিলেন, ওনারা দুজনে নেই এখন জীবিত, ওনাদের ফান্ডিং রয়েছে। ওনারা ওই ফান্ডিং এ কেউ অ্যাপ্লাই করতে পারে, পোস্ট ডক ফান্ডিং এ, লুডো অ্যান্ড রোসেল লচার। তো ওই ফান্ডিং রয়েছে। যারা পোস্ট ডকে অ্যাপ্লাই করতে চান আমাদের শুধুমাত্র সংস্কৃতের জন্য, মেনলি সংস্কৃত, পালি, প্রাকৃতের জন্য, আমাদের ইয়েতে কি বলে, নেদারল্যান্ডসে আমি গিয়েছি, লাইডেনে। ওখানে যে ওদের ওখানে আছে ইয়ে, কি বলে, গন্ডা ফেলোশিপ। হ্যাঁ, তো জ্যান গন্ডার নামে খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন। গন্ডা ফেলোশিপ এটা শুধুমাত্র সংস্কৃত, পালি, প্রাকৃত এদের জন্যই দেওয়া হয়। তো 6 মাসের, 6 মাস বা তার নিচের যদি যেতে চান অ্যাপ্লাই করতে পারেন আপনারা।
আমাদের ফান্ডিং আরো রয়েছে, যেমন আমাদের ইউকে তে যদি কেউ যেতে চায়, সেখানে 3 মাসের ফেলোশিপের জন্য ফান্ডিং রয়েছে। ইন্ডিয়ার সঙ্গে টাই আপও রয়েছে। এই সমস্ত ফান্ডিং এ চার্লস ওয়ালেস ফান্ডিং যেটা, সেখানে কেউ যেতে পারে। এই রিসেন্টলি আমাদের ও বিবেকদা জানবে, আমাদের মৃন্ময় প্রামাণিক কম্পারেটিভ লিটারেচার ক্যালকাটা আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট হুম প্রফেসর, হুম। সাহিত্য একাডেমি পেলো আগের বছর। তো মৃন্ময়দা গিয়েছিল ওই ফান্ডিং নিয়ে 3 মাসের জন্য ইউকের একটি ইউনিভার্সিটিতে। তো এইরকম ফান্ড মানে অনেকেই আছে। আমাদের বিবেকদান কলেজেই রয়েছে, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে সোহম দা। ও আগে ফুল ব্রাইট ফেলো নেহেরু ছিল। নেহেরু ফুলব্রাইট নিয়ে গিয়েছিল। নেহেলে ফুল ব্রাইট ফেলো ছিল, ওটা ইউএস এর জন্য। তেমনি কান্ট্রি ওয়াইজ ফেলোশিপ রয়েছে। কিন্তু যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা সুশান্ত স্যার বারবার বলছিলেন বা বিবেক স্যারও যেটা হাইলাইট করতে চাইলেন, যে আহ, প্রচুর না এই যে রিসার্চ মেথোডোলজি আর হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ খুব ইম্পর্টেন্ট, কারণ বাইরে আমি যেটুকু দেখেছি না, প্রচুর পড়তে হবে। খুব বেসিক ব্যাপার হচ্ছে প্রচুর পড়তে হবে এবং প্রচুর আর্টিকেল পড়তে হবে। আমরা যেটা করি না, আমি রিসার্চ করাই বলে আমি আরো ভালো বলতে পারবো এই জায়গাটাতে, আমাদের স্টুডেন্টরা না পড়ে না। এটা মানে আমি ব্যক্তিগতভাবে কাউকে হার্ট করতে চাইছি না, কিন্তু এটা আমাদের বাড়াতে হবে। এটা ফ্যাক্ট যে আমরা ইন্ডিয়ান মানে মিডিওকার স্টুডেন্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গের, আমি আরো ভালো বলতে পারবো যেহেতু এদেরকে দেখি, যে একদম ডাইরেক্ট কোশ্চেন আছে বিবেকদার কাছেও নিশ্চয়ই আছে, যে দাদা কোন এরিয়াতে কাজ করবো। এটা এটা খুব আমাদের কঠিন, বলা মানে কর্তব্য নয়। প্রত্যেক হ্যাঁ, বারই এটা আসে আমাদের, কোথাও বিশেষ করে একটা আমি আরো বলছি বেরোলেই। তিরুপতিতে যারা যায়, প্রায় প্রত্যেক স্কলার ফোন করে যারা বেঙ্গল থেকে যায়, দাদা কোন এরিয়াতে কাজ করবো। আরে বাবা, এটা তোমাকে বার করতে হবে, তোমার মধ্যে থেকে আসতে হবে, এই আর্টসটা আসতে হবে, যে আমি এই পড়েছি। আর যত পড়বে তত এই ব্যাপারটা বেরিয়ে আসবে, যত আর্টিকেল পড়বে তত বেরিয়ে আসবে যে আমার এই জায়গাটা ভালো লাগছে। এই ভালো লাগে, স্যার প্রথমেই যেটা জোর দিয়েছিলেন যে ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট আগে জাগতে হবে। আমার সেই এরিয়া সম্পর্কে অবহিত তো হতেই হবে, প্লাস ইন্টারেস্ট জাগতে হবে। ইন্টারেস্ট জাগবে কিভাবে? পড়তে হবে, সোজা কথা। প্রচুর পড়তে, প্রচুর আর্টিকেল পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। আর যেটা বললেন ইংলিশ, বিদেশে যারা যেতে চাইছে এখানের মধ্যে যারা রয়েছে, তাদেরকে সেই এরিয়াতে যারা লোক রয়েছে তাদের সম্পর্কে অবহিত হতে হবে, তাদের আর্টিকেল পড়তে হবে। এবং পড়ে আহ যত পড়বে তার তত আইডিয়া বাড়বে। হ্যাঁ, এ তো খুব মানে এটা তো বলার কিছু নেই, সবাই জানে, আমি নতুন কিছুই বলছি না। কিন্তু এইটা আমি অনুধাবন করেছি অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন জায়গাতে, আমি এখনো চেষ্টা করছি অ্যাপ্লাই করার। আমাদের মুশকিল হচ্ছে যারা চাকরিজীবী আমরা, তারা ছুটি টুটি পাই না। তো আমাদেরকে এমন ফেলোশিপ দেখতে হয় যেগুলো কম টাইমের মধ্যে হয় এবং বাইরেও যাওয়া যায় এবং ছুটিটাও মেক আপ করা যায়। যদিও এইভাবে কাজ খুব বাইরের দেশে খুব মানে ভালো যে হবে তা নয়, আমি নিজেও জানি, স্যার স্যার আরো ভালো বলতে পারবেন। এগুলো সময় সাপেক্ষ। আমাদের বিপ্রদা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ, পার্মানেন্ট চাকরি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে দিয়ে সে পিএইচডি করতে গেছে। এই ওটা লেভেল অফ ওটা মানে, বিপ্রদায় পায়। হ্যাঁ, এই লেভেল অফ মানে কি বলবো, এটা সবার তো থাকে না, সেই ব্যাকগ্রাউন্ডও থাকে না। আমি এটা ব্যক্তির উপরেও নির্ভর করে। কিন্তু এই মানে ইচ্ছা, অদম্য ইচ্ছা থাকতে হবে। আর বাইরে গেলে আমি বিপ্রদার সঙ্গে বিভিন্ন সেশন করেছি, বিভিন্ন সময়ে জিজ্ঞেস করেছি। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড রয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কম্পারেটিভ লিটারেচারে, বিবেকদা জানে, আমাদের বেলুড়েই ছিল, তুহিন ভট্টাচার্য, ডক্টর তুহিন ভট্টাচার্য। ও ইংলিশের যদিও, কিন্তু ও কম্পারেটিভ লিটারেচারে নিয়ে পিএইচডি করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। এখন শিকাগোতে ডিপল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোসফি ডিপার্টমেন্টে। এইটাও খুব পয়েন্ট করার চেষ্টা করছি আমি, যে বিদেশে এইরকম হয় না যে আমি সংস্কৃত নিয়ে পড়েছি মানে আমাকে সংস্কৃতেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর হতে হবে, বা ওই এরিয়াতেই আমি যেতে পারবো। আপনাদের সামনে জলজান্ত উদাহরণ সুশান্ত স্যার রয়েছেন। বিবেকদা ওনার ইন্ট্রোডাকশনে বললেন যে উনি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বিলং করেন, কিন্তু উনি কাজ করছেন তো দিবাকর স্যারের কাছে এখন। এই সংস্কৃত নিয়ে কাজ করছেন, ফিলোসফি নিয়ে কাজ করছেন। আমাদের তুহিনও সেম, তুহিনের কাজও কিন্তু গ্রিক মাইথোলজি এবং সংস্কৃত মানে মাইথোলজির ওপরেই। ও মানে ও এই মহিলাদের উপরে মানে ফিমেল সেন্ট্রিক যে সমস্ত ক্যারেক্টার্স মাইথোলজিতে রয়েছে, গ্রিক এবং ইন্ডিয়ান মাইথোলজি, তার উপরে ওর কাজ। কিন্তু ও এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, কারণ ওর ফিলোসফিটা অত্যন্ত ভালো, খুবই ভালো। বিশেষ করে রিকনস্ট্রাকশন থিওরি ইত্যাদি খুবই ভালো জানেও। তো যাই হোক, এটাই বক্তব্য যে আহ, আগে
ঠিক করে নিতে হবে যে আমি কোন এরিয়াতে যাব, কোন জায়গায় যাব, কারা কারা এই এরিয়াতে রয়েছে, এবং তাদের আর্টিকেল পড়তে হবে এবং তাদেরকে লিখতে হবে। আর একটা আমি একটা শর্টকাট মানে মানে বলার চেষ্টা করবো, যেটা সুশান্ত স্যার এগ্রি করবেন কিনা জানি না, কিন্তু আমি শুনেছি যে লেটার না যে কোনো সময় পাঠাতে নেই। এই যে আমি একটা বিদেশে একজন প্রফেসরকে লিখবো, কখন লিখবো এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনারা সব সময় মানে রিপ্লাই দেন না। আমাকে যেমন কেউ কেউ বলেছেন যারা বিদেশে কাজ করছে, তারা বলেছে যে আহ, যে ছুটির টাইমে বা যে সময় ওদের ছুটি মানে হলিডেজ, শনিবার রবিবার, এগুলো বাদ দিয়ে লিখতে, ওয়ার্কিং টাইমে যেন সেই মেলটা যায় তার কাছে, যে সময় উনি কাজ করছেন সেই সময়ে যান। এইটা এটাও ইম্পর্টেন্ট যে আমি ঘরে সন্ধ্যাবেলায় বসে আছি, আমার ফাঁকা টাইম, আমি লিখে পাঠিয়ে দিলাম মেলটা, এইটা যেন না হয়। আমাকে দেখতে হবে ওনাদের টাইম কখন, উনি সেই সময়ে কি অবস্থায় রয়েছেন, সেই অনুযায়ী মেলটা করলে ভালো। এইগুলো খেয়াল রাখা উচিত। আহ এগুলো আমার মনে হয়েছে আমার, মানে নিজের না, করতে গিয়ে এগুলো মনে খুবই হয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্টস আপনি বলেছেন স্যার। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে অ্যাপ্লাই করার সময় কোন ভুলগুলো না মানে করার থেকে ভুলগুলো আমরা যেন না সচেতন হয়। থাকবো। হ্যাঁ, এবং আমাকে লিখতেই হবে, যে আমি আপনার এরিয়া পড়েছি, সেই এরিয়া সত্যি করে পড়েছি, মানে এমন নয় যে না বলার পড়েই জন্য। লিখে দিলাম, হ্যাঁ সিভি দেখেই লিখে দিলাম, সেটা যেন না হয়, আমি পড়েছি। এবং তার জন্য অনেক মানে আপনারা যদি একাডেমিয়াতে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা প্রায় সমস্ত বড় বড় প্রফেসর একাডেমিয়াতে তাদের হুম, আর্টিকেল অ্যাভেলেবেল করান। এটা আমি আপনারা দেখেছি। বেশি এমনও টাকা নয়, ইয়ারলি মানে 1100-1200 টাকা লাগে। আপনারা যদি এর সাবস্ক্রিপশন নিয়ে রাখেন, প্রচুর আর্টিকেল অ্যাভেলেবেল, এবং সংস্কৃতের আর প্রায় সমস্ত যদি বড় বড় প্রফেসর। যদি স্যার ইনস্টিটিউশন সাবস্ক্রিপশন নিয়ে রাখে, তখন স্টুডেন্টদের ফ্রি হয়ে যায়। আরো ভালো, হ্যাঁ। তো এইটা তাদের বইগুলো পড়লে ভালো, নিজেদের আর্টিকেল গুলো আপলোড করলে ভালো। আমার যেমন রিচার্ড ফক্স ইয়াং এর সঙ্গে যে সমস্ত কথোপকথন হয়েছে, এটা শুধুমাত্র কিন্তু একাডেমিয়ার দৌলতে হয়েছে। উনি দেখেছেন আমি এই এরিয়াতে কাজ করছি, উনি আমাকে অনেক ইনপুট দিয়েছেন যে এই এরিয়াগুলো বাকি রয়েছে, তুমি কাজ করতে পারো, আমি তো রিটায়ার্ড করে গিয়েছি, এটা তুমি এই এটা কিন্তু এরিয়াতে কাজ স্যার করছো। আমি দেখেছি। এটা আমি স্যার হুম, দেখেছি যে ওনারা প্রচন্ড সাপোর্টিভ হন যদি কেউ সাপোর্টিভ, সিনসিয়ার কাজ করে। এক্স্যাক্টলি। মানে আমি স্থানেশ্বর তিমাল সিনহা স্যারকে একটা মানে বইয়ের জন্য পাঠিয়েছিলাম। ওনার একটা রিসার্চ ছিল, পিএইচডি ছিল। তো আমি ওনাকে যখন বললাম যে আপনার এই বইয়ের যা দাম, আমার এক মাসে স্যালারি বেরিয়ে যাবে, কারণ ওটা জার্মানিতে পাবলিশ হয়েছিল। তো শাকের ভারলাগ থেকে, তখন উনি বললেন যে উনি নিজে ওটাকে পুরো মানে পিডিএফ করে পাঠিয়ে দিয়েছিলেন। ওই রকম প্রফেসর তিনি পিডিএফ করে পাঠাচ্ছেন, ভাবা যায় না। এটা আমরা মানে পশ্চিমবঙ্গে, আমি নিজেও পারবো কিনা জানি না, আমার কোনো ছাত্র বা অপরিচিত কোনো ছাত্র বা ছাত্রী আমাকে বললে। তো ওনাদের এক্স্যাক্টলি, এইরকম একটা ব্যাপার আছে। একদম আমি আমার পিএইচডির ক্ষেত্রেও আমি দুটো উদাহরণ দিতে পারি। আমি যখন পিএইচডি করছি, বেশিরভাগ বইগুলো ব্রিটিশ লাইব্রেরিতে আছে। আমি যে এরিয়াতে কাজ করেছি, একজন স্কটিশ ওরিয়েন্টালিস্ট জন মিউর বলে, বিবেকদা জানে, জন মিউর ওপরে আমি কাজ করেছি। আহ ওনার সংস্কৃতের যতগুলো কাব্য রয়েছে সবকটাই অ্যাভেলেবেল, বেশিরভাগ কটাই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ব্রিটিশ লাইব্রেরিতে, এবং তার জন্য প্রচুর টাকা লাগবে ওরা যদি আমাকে স্ক্যান করে সেই কপি পাঠায়। তো আমি আনাই, কিছু কিছু আনাই, কিছু আর্টিকেলের আমি সন্ধান পাই যেটা বডলিয়ান লাইব্রেরিতে আছে। তো উম, যেহেতু আমার ফেসবুকের কিছু বন্ধু ছিল অক্সফোর্ডে, তারা পিএইচডি করছে, আহ, তাকে আমি ডাইরেক্টলি ফেসবুকে আমি তাকে এসএমএস করি যে এই বইটা তোমাদের লাইব্রেরিতে আছে, তুমি যদি আমাকে এটা এনে দিতে পারো, এটার প্রচুর বেশি কস্ট পড়ছে, আমার আমার পক্ষে এই বইটা সম্ভব নয় আনা। ছেলেটি আমাকে 1 সপ্তাহের মধ্যে আমাকে পুরো বইটা স্ক্যান করে আমাকে ওই মেল আইডি দেয়, মেল আইডিতে আমি দিই তাকে, সেই মেল আইডিতে আমাকে পাঠায়। এটা হলো স্কলার, স্কলার তো করতেই পারে। ইভেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ভিয়েনের কথা বললেন স্যার, ভিয়েনা, ইউনিভার্সিটি অফ ভিয়েনা, উইএন উইএন বলি আমরা। তো উইএনের ওদের লাইব্রেরিতে একটা আর্টিকেল আমার পিএইচডি কাজের জন্য লাগবে, তো আমি ওদের লাইব্রেরির একটা মেল আইডি ছিল, আমি ওদেরকে মেল করি, ডাইরেক্ট মেল করি যে এইটা আমার লাগবে, আমি কোনোভাবে এটা অ্যাক্সেস পাচ্ছি না। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, ভারতে তো সম্ভবই নয়, উইদিন 5 মিনিটস, উইদিন 5 মিনিটস ওটাকে পিডিএফ কপি আমাকে ফ্রি অফ কস্ট, ওখানকার যিনি লাইব্রেরিয়ান, তিনি আমাকে একজন ভদ্র মহিলা, উনি আমাকে ওই ওই ডিপার্টমেন্টে মানে ইন্ডোলজির যিনি ছিলেন, উনি আমাকে পাঠিয়ে দেন। 5 মিনিটস এর মধ্যে রিপ্লাই ব্যাক করেন, এটা এবং ওনাদের আছে। উইথ দ্যাট
পিডিএফ মানে কপি, পিডিএফ কপি, কি বলবো মানে এর থেকে মানে এই হেল্প, আমি এশিয়াটিক সোসাইটির আমি লাইভ মেম্বার, এখানে গেলে আমি কি বলে ম্যানাস্ক্রিপ্ট পাই না। হ্যাঁ, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই, মানে কি আর বলবো। তো আহ, আমি এই পুরো যে ডিসকাশনটা আপনি সংযুক্ত করলেন বলে আরো বেশি সমৃদ্ধ হলো। এবারে আমরা একবার সুশান্ত স্যারের কাছে এই যে সৌম্যজিৎ স্যারের যা কথাবার্তা, কনভারসেশন, তার ভিত্তিতে সুশান্ত স্যারের একটা মতামত নিতে চাইছি। কারণ স্যারের যেহেতু একদম ওখানে থেকে অভিজ্ঞতা, উনি আমাদের হয়তো আরো বেশি এই জায়গাটাতে গাইড করতে পারবেন। তো সৌম্যজিৎ স্যার একটা বড় জায়গা ওপেন করে দিয়েছেন সুশান্ত স্যারের আলোচনার জন্য। মানে স্যার যতটা সংক্ষিপ্ত করবেন ভেবেছিলেন, আমরা ততটা খুঁচিয়ে খুঁচিয়ে আরো বৃহৎ করে ফেলেছি। কিন্তু বোধহয় এটা শিক্ষার্থীদের উপকারী হবে। স্যার, যদি আপনি একটু কাইন্ডলি আপনার মতামত বলেন। সৌম্যজিৎ বাবু, আপনাকে নমস্কার। আপনি একদম সবই সঠিক কথাই বলেছেন, আমার কথাই বলেছেন, আমি পুরোপুরি এগ্রি। আমি দু তিনটে টেকনিক্যাল অবজারভেশন বলবো। সেটা হচ্ছে যে কখন লিখবো আমরা সুপারভাইজারকে, আমরা দেখবো বড় বড় যে ইউনিভার্সিটি, রিসার্চ ইউনিভার্সিটি, সেখানে আমরা যদি প্রফেসরের প্রোফাইলটা খুলি, মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেটা অফিসিয়াল পেজ, সেখানে কিন্তু একটা জায়গায় নোটে থাকে যে নাও আই এম অ্যাকসেপ্টিং পিএইচডি স্টুডেন্টস। জাস্ট এন্ড, একদম যখন বায়োডাটাটা শেষ হয়ে যাচ্ছে, রিসার্চ অ্যাপ্লিকেশন অনেক জায়গাতে লেখা থাকে। অর্থাৎ উনি তখন রেডি পিএইচডি স্টুডেন্ট, অর্থাৎ ওইটাও একটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সেই মুহূর্তে আমরা ওনাকে মেল করতে পারি, কারণ উনিও একটা ক্যান্ডিডেট খুঁজছেন প্রজেক্টের জন্য। তো ওইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা কথাই সঠিক বললেন। আমার মনে হয় যারাই গেছে তারা এই জিনিসগুলো অবজার্ভ করতে পারবে। আর হ্যাঁ, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফ্রান্সিস লুনির কথা বললেন। আমার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে আলোচনা করার কিছু জিনিস, বা আমি করেছি। আমার বই তো পড়েইছি। উনি তামিল স্কলার অ্যাকচুয়ালি, উনি রামানুজাচার্য মেন। ওনার কাজ হচ্ছে সংস্কৃত প্লাস তামিল বোথ। স্কলার, হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুলের বিশিষ্ট দ্বৈত স্পেশালিস্ট, ভক্তি স্কুল অফ বেদান্ত। তো ওখানে ওনার আন্ডারে অনেকেই কাজ করছে যারা কম্পারেটিভ কাজ করতে পারে। এটা ঠিক। আর যেটা উনি বললেন যে রচার ফাউন্ডেশন, একদম সঠিক কথা। লুডো রচার, উনি বিখ্যাত পুরাণের স্কলার ছিলেন। যদি আমরা পুরাণের স্টাডি পড়ি, ওনার ওখানে হিস্ট্রি, উনি অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল হিস্টোরিয়ান ছিলেন। ওনার নামকরণে এটা হয়েছে। জেন গন্ডাও আছে, মারিকুরি আছে। এবার যেমন বলি স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ আছে, যেমন পোল্যান্ডের আবার কিছু কিছু নিজস্ব স্কলারশিপ আছে, ওখানে অ্যাপ্লাই করা যায় কিছু প্রজেক্টে। ওদের নিজেদের ইউনিভার্সিটি কিছু কিছু প্রজেক্ট থাকে, যেমন ম্যানুস্ক্রিপ্ট। এইসবে কি হয়, যারা বড় বড় স্কলার এরা ইআরসি ফান্ডিং থেকে, যেমন আমি বলি এখন ইআরসি ফান্ডিং একটা চলছে, প্রজেক্ট মন্ত্রম। প্রজেক্টের নাম হচ্ছে মন্ত্রম, আপনারা সার্চ করলে দেখতে পাবেন। ওটা 5 নয় 7 বছরের প্রোগ্রাম। ওটা ইউনিভার্সিটি অফ ভিয়েনা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, আর ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ইউএসএ তে। এরা তিনজন মিলে করছে। মানে 5-7 কোটি বা 10 কোটি টাকার প্রজেক্ট 7 বছরে। ওরা 3টে পোস্ট ডক্টরাল ফেলো নিচ্ছে। 8 জন এস্টাবলিশ প্রফেসর স্কলার আছেন ওই মন্ত্র প্রজেক্টে, সংস্কৃত যোগা, সংস্কৃত রিলেটেড স্কলার। তো ওই রকম কিছু প্রজেক্টও আছে যেখানে একদম স্পেশালাইজড ওরা লোক খুঁজছে। এবং ওই প্রজেক্ট গুলো কিন্তু 5 বছর, 6 বছর, 7 বছর হতে পারে পোস্টডক। আর ওই পোস্টডক গুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের থেকে অনেক হাই স্কেল, না বিদেশের ক্ষেত্রে। ওগুলো করে ডাইরেক্ট অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরে জয়েন করে, চেয়ার প্রফেসর। অর্থাৎ আমরা ভাবি যে ওটা গেলে বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা জয়েন করলে বেশি এক্সপিরিয়েন্স। বিদেশের ক্ষেত্রে বলছি যে যার যত বেশি রিসার্চ এক্সপিরিয়েন্স আর তত বেশি ওপরে। এই যে একটা হচ্ছে স্পেশালাইজ রিসার্চ আছে, আর একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড টিচিং বোথ। তুমি কটা পিএইচডি ছাত্র করেছো ইন্ডিয়াতে যেমন হয়, তার উপরে তোমার অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে, আবার অ্যাসোসিয়েট থেকে তুমি প্রফেসরে যাচ্ছ। তো ওই রকমও কিছু প্রজেক্টের ফান্ডিং থাকে। ওটা কোনো দেশের নয়, ওইটা ওই ব্যক্তি যে স্কলার তার আন্ডারে তিনি নিয়েছেন। তিনি একটা ফান্ড ইআরসি থেকে করেছেন। কারণ বিবেক বাবু দৃষ্টি সৃষ্টিবাদের একটা প্রজেক্ট পেয়েছে 5 কোটি টাকা। ওনার প্রজেক্টে 5টি লোক রাখবেন। উনি 5টি স্কলারশিপে 5টা পোস্ট ডক ফেলো রাখবেন 5 বছরে। ওটা আপনার স্কলারশিপ আপনার আন্ডারে থাকছে। যেমন আমরা বায়োলজিক্যাল সায়েন্সেস করি, আমরা জানি নোবেল লরেট যারা নোবেল পায় বিভিন্ন ফিজিওলজিক্যাল স্টাডিজ। ওই রকমও কিছু প্রজেক্ট আছে, ওগুলো খুবই স্পেসিফাইড। তো ওইগুলো আমরা বুঝতে পারবো ওই থ্রু মাধ্যমে, ওনার লেখা, ওনার গবেষণা। যেমন আপনাকে উনি যেমন বললেন যে নেদারল্যান্ডসে যে গন্ডা ওখানে হচ্ছে স্কন্ধ পুরাণের একটি
প্রজেক্ট চলছে, প্রায় 40 বছর হয়ে গেল। 40 বছর পিটার ধরে বিশপ। প্রজেক্টটা চলছে। হুম, পিটার পিটার বিশপ বিশপ। আছেন ওখানে, ওখানে দিবাকর স্যারও ছিলেন একটা সময় প্রথমের হুম। দিকের ইনিশিয়ালি। তো পিটার বিশপের আগে যে ছিলেন উনি ছিলেন, এখন পিটার বিশপ এন্টার লাইফ শুধু স্কন্দপুরাণ উনি ক্রিটিক্যাল এডিশন করছে। এরকম বহু বহু লোক আছে পিটার বিশপের মতো। তো সেইগুলোতে ওরা প্রজেক্ট ফেলো নেয়, এগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের থেকে অনেক ওপরের দিকে। যদি আমরা, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি হয়, আমাদের তো পড়াতেও হয়, আচ্ছা রিসার্চে ফুল টাইমটা দিতে পারবেন। আর ওরা একদম স্পেশালাইজড একটা এরিয়ার ওপরে পুরোপুরি 7 বছর 8 বছর 10 বছর কন্ট্রিবিউট করছে, বা ওরা ওই টাইমটা স্পেন্ড করছে। তো ওই রকম ভাবে একটা ফান্ডিং হয় স্পেশালাইজড ডিপার্টমেন্টের ওপরে। এ তো এর জন্য মহাভারতের প্রথমে উপরেও ওই অক্সফোর্ডেও ছিল, ক্রিস্টোফার ও মিনকোয়াস্কির মহাভারতের কাছে। উপরে হ্যাঁ। এই তো উনি রিটায়ার করে পরে এখন জিম অ্যালিসন এসেছেন বোর্ড এনসারসি প্রফেসর। জিমের সঙ্গে আমার কথা হয়েছে অনেকবারই কনফারেন্সে। আর আপনাদের একটা এমনি বলে রাখি, ওই ক্রিটিক্যাল থিঙ্কিং এর এটা যদিও প্ল্যাটফর্ম নয়, তবু আমি বলে দিচ্ছি যারা ইন্টারেস্টেড। আমি আর প্রফেসর দিবাকর আচার্য স্যার আমরা একটি ইন্টারন্যাশনাল রিসার্চ ওয়ার্কশপ ফর সায়েন্সিয়াল স্টাডিজ করছি, 14 দিনের রিসার্চ ওয়ার্কশপ। তো খুব শীঘ্রই মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। ওখানে আমরা একদম টেক্সট ধরে অক্সফোর্ডে কিভাবে টিউটোরিয়াল পদ্ধতিতে পড়ানো হয়, ডিসকাশন গোল টেবিলের মাধ্যমে আমরা চেষ্টা করছি ইনিশিয়েটিভ নিয়ে যে ওখানকার কিছু ফ্যাকাল্টিকে ইন্ডিয়াতে নিয়ে আসা, যাতে করে সবারই পক্ষে সম্ভব নয় বিদেশে গিয়ে রিসার্চ করাটা বা রিসার্চ সম্বন্ধে কাজ করা। অনেকের অনেক লায়াবিলিটিস আছে, শুধু যোগ্যতা নয়, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা আছে, অনেকের আছে। তো আমরা চেষ্টা করছি ওই একটা গ্রুপকে যদি আমরা ইন্ডিয়াতে নিয়ে আসি, অন্তত বছরে একটা বার বা দুটোবার যদি আমরা ইয়াং আমাদের যে স্কলার আছে বা যারা ইয়াং ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের যদি আমরা সুযোগ দিতে পারি। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে অক্সফোর্ড সংস্কৃত সোসাইটি, অক্সফোর্ড সংস্কৃত টেক সোসাইটি। তো আমরা ওর আন্ডারেই আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ শুরু করছি ইন্ডিয়া এবং নেপালে এবং আরো ইউরোপের বিভিন্ন দেশে। এবং স্যার আমরাও একটা রিকোয়েস্ট রাখবো, যে যদি আপনি পুরো টিমটাকে কলকাতা নিয়ে আসতে পারেন, আমরা স্কটিশ চার্চ কলেজ বা ভালো ভালো যা ইনস্টিটিউট রয়েছে আমরা হোস্ট করব। আমরা এখানে ইভেন্ট আয়োজন করার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য। কারণ আসলে আমি সৌম্যজিৎ স্যার এবং যারা রয়েছেন সকলের জন্যই বলি, আমাদের অ্যাকচুয়ালি কি জানেন তো, আমাদের পশ্চিমবঙ্গের যে রিসার্চ যে ফ্র্যাটার্নিটিটা রয়েছে, এই ফ্র্যাটার্নিটিটা ছন্ন ছাড়া। অ্যাকচুয়ালি একটা জায়গায় যে আমি সৌম্যজিৎ স্যার যে কাজ করছেন আমি ওনার রিভিউ করলাম, উনি আমার যে কাজ সেটা রিভিউ করলেন। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা রিক থেকে চেষ্টা করছি যে এইরকম কিছু মানে গাইডেন্স স্টুডেন্টদেরকে দেওয়া যাতে তারা বিদেশে যেতে পারে, এবং সেখানে আপনারা রয়েছেন যারা পরবর্তীকালে হয়তো আমাদেরকে গাইড করবেন, আপনাদের সাহায্য আরো পাবো। আর আমরা চেষ্টা করছি একটা একটা কমিউনিটি তৈরি করার, যেখানে সবাই নিজের রিসার্চ গুলো এসে শেয়ার করবে। না হলে সৌম্যজিৎ স্যার একটা জন মুরের উপরে উনি চার্চ সংস্কৃতির উপরে একটা রিসার্চ করলেন, পশ্চিমবঙ্গে কেউই জানে। আমি একটা ইউনিক জায়গা নিয়ে রিসার্চ করেছি, যেটা নিয়ে প্রথম সংস্কৃত রিসার্চ হলো, আমি যে জায়গাটা নিয়ে করেছি পশ্চিমবঙ্গের কেউই জানবে না, বা ভারতবর্ষের কেউই জানবে না। সেটা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে পড়ে থাকবে, এত ভালো ভালো আর্টিকেল লেখা হচ্ছে, সেগুলো কেউই জানতে পারছে না। মানে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কাজ হচ্ছে না তা নয়, কিন্তু আমাদের এখানে ওই অ্যাটমসফিয়ারটা তৈরি হয়নি যেটা বিদেশে আছে। জার্মানির লোকজন সে অক্সফোর্ডের সাথে তার কত ভালো কোলাবোরেশন, আমাদের পশ্চিমবঙ্গের স্কটিশ চার্চ কলেজের আমাদের আছে, এসওএস এর সাথে আছে, আরো দু একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, কিন্তু বহু জায়গারই কোনো কোলাবোরেশনই নেই তাদের। এই যে আপনি যেমন কোথায় পোল্যান্ড, পোল্যান্ড থেকে আপনি চলে গেলেন অক্সফোর্ডে, সেখানে গিয়ে আপনি ভিজিটিং স্কলার হলেন। তো বিষয় হচ্ছে যে এখানে একটা অ্যাটমসফিয়ার এরকম তৈরি হওয়ার দরকার, যেটাতে আমরা রিক থেকে অনেকে রয়েছেন আপনার মতো মানুষজন যারা চাইছেন এটা করতে, এবং আমিও প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথাবার্তা বলেছি। তো আমরা এটা খুব শিগগিরই করার চেষ্টা করছি। তো এবারে যদি শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করেন, যারা এখানে রয়েছেন অনেকেই রয়েছেন, আমি অনুশ্রিতাকে দেখতে পেয়েছিলাম, আহ তারপরে দেবস্মৃতি দিকে দেখতে পেয়েছি, যারা খুব সিরিয়াস কাজ করেন, আমার সবার সাথে পরিচয় নেই। তো আপনারাও যদি কিছু কন্ট্রিবিউট করেন আমাদের খুব ভালো লাগবে, কারণ এগুলো রেকর্ডেড থাকবে, শিক্ষার্থীরা খুব উপকৃত হবে। দেবস্মৃতি দি আছেন দিদি? হ্যাঁ, 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 আমার হ্যাঁ, খুব ভালো আপনি লাগলো খুব দেখে আপনি খুব আপনার। মাইনিউট
করছেন, আপনাকে সবাই চেনে না, আপনি খুব সিনসিয়ার রিসার্চার এবং না 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 আপনার আহ, দারুণ কাজ আছে, আপনি একজন গুণী মানুষ। তো আপনি যেহেতু রিসার্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি যদি কিছু ইনপুট দিতে পারেন। হ্যাঁ, মানে আমি ইনপুট হয়তো দেবো না, কিন্তু এই অনুষ্ঠান থেকে আমার কিন্তু অনেক কিছু শেখা হলো যেটা আমার জানা ছিল না। আমি বিশেষভাবে সমৃদ্ধ হলাম। সেজন্য আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা বিষয়, মানে আমি শিল্পকলা নিয়ে পড়াশুনো করব, গবেষণা করব, এজন্যই আমার সংস্কৃত পড়তে আসা। কারণ আমি যখন সংস্কৃত নেওয়ার কথা ভাবছি, বিশেষ করে স্কুল লেভেলে, তখন আমার একজন মাস্টারমশাই বলেছিলেন যে সংস্কৃতে এমন কিছু টেক্সট আছে যেগুলো শিল্পকলার সঙ্গে যুক্ত, ভারতীয় শিল্পকলার সাথে যুক্ত। সেক্ষেত্রে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, এটা তো সবারই জানা। সেখানে চিত্রসূত্রাম, প্রতিমা লক্ষ্মণম, এই দুটো চ্যাপ্টারে কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান পেন্টিং অ্যান্ড স্কাল্পচারের কিন্তু একটা বিশাল আলোচনা আছে। সেইটুকু নিয়ে আমি আমার গবেষণা যাদবপুর থেকে আমি করেছি, এবং সেখানে পিএইচডি কাজটা। এবং তারপরে আমি একটু চেয়েছিলাম যে আরেকটু এগোবো, পোস্ট ডক্টরাল রিসার্চ ওয়ার্কের জন্য বাইরে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সেটা নানান পারিবারিক সমস্যার কারণে হয়ে ওঠেনি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রাখছি যে এখানে বসে কি কোনোভাবে পোস্ট ডক্টরাল রিসার্চ ওয়ার্ক বিদেশের ক্ষেত্রে সেটা কি সম্ভব? আহ সেটা যদি একটু বলেন, সৌম্যজিৎ স্যার বা সুশান্ত স্যার যদি বলেন, একটু গাইড করেন। সুশান্ত স্যার, আপনি যদি একটু হুম। গাইড করেন যে এখানে আহ, থেকে। এখানে থেকেও হবে, কিন্তু আমার মনে হয় যদি আপনি ফান্ডিং নেন, তাহলে আপনাকে অন্তত কিছুদিন হলেও বছরের একটা সেমিস্টার হলেও ওখানে গিয়ে কাটাতে হবে, ওখানে থাকতে হবে ফান্ডিং এর ক্ষেত্রে। আর যদি আপনি এমনি অ্যাসোসিয়েট হন, যে না আমার ফান্ডিং চাই না, আমি ওই প্রজেক্টের সঙ্গে যুক্ত চাই পোস্ট ডক্টরাল, সেক্ষেত্রে এবারে প্রত্যেক কান্ট্রির কি ইন্টারন্যাশনাল ওদের কোলাবোরেশনের ল আছে তার উপরে ডিপেন্ড, বা এডুকেশন মিনিস্ট্রি ওদের কিরকম, ওর উপরে ডিপেন্ড করছে। তবে আমি একটা যদি, সংযোগ করতে পারবো। হ্যাঁ, স্যার আপনি বলে নিন, আমি তারপর। হ্যাঁ, তো যদি ফান্ডিং নেওয়া হয় তাহলে কিন্তু ফিজিক্যালি ওখানে যেতে হবে। আর না হলে যে জয়েন্ট প্রজেক্ট যেগুলো হচ্ছে, যেমন বললাম মন্ত্রম প্রজেক্টটা, এই প্রজেক্টটা হয়তো আমি এখানে থেকেই কাজ করলাম, সেটা ডিপেন্ড করছে আমি কত কম সময় যাচ্ছি, কিন্তু কিছুদিন তো যেতে হবে। পুরোপুরি এখানে থেকে করাটা আমার মনে হয় হয়তো সবাই অ্যালাউ করবেন। দেবস্মিন দি এবং সুশান্ত স্যারের অনুমতি নিয়ে আমি একটু বলছি। সেটা হচ্ছে আমাদের কলেজে প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী আছেন ম্যাথমেটিক্সের। উনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেন। তো উনি প্যারিসে একটা সংস্থার সাথে উনি কোলাবোরেশনে কাজ করছেন প্রায় হয়তো 12-13 বছর হয়ে গেল। তো উনি মাঝে মাঝেই ছুটি ছাটার সময় প্যারিস যান। উনি ওনার যে গ্রুপ আছে তার সাথে কাজ করেন, আবার কলেজ শুরু হলে উনি চলে আসেন। তো আমি এটা দেখেছি, মানে ফলে দেবস্মৃতি দি এরকম কোনো কোলাবোরেটিভ প্রজেক্ট যদি আপনি নিতে পারেন কারোর সাথে, তাহলে বোধ হয় এটা আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ভালো প্রস্তাব, আমি এটা ভেবে দেখতে পারি আর কি। সেক্ষেত্রে হয়তো বহুবার যেতে হবে না। আপনি মুরলীধর গার্লস কলেজে অধ্যাপিকা, আপনি একটা ফাঁকা সময় পেলেন, আপনি সেই সময় হয়তো গেলেন। আহ, এবং ওনারা কন্টিনিউয়াস রিসার্চ পেপার লিখতে থাকেন সবাই মিলে। তো একটা ওইরকম গ্রুপের সাথে যুক্ত হয়ে যদি আপনি যেতে পারেন, যেটা সৌম্যজিৎ স্যার বলছিলেন যে এখানে এরকম একটা গ্রুপ রয়েছে, বা আমরা জানি যে বিশেষ করে স্যান ডিয়েগো ইউনিভার্সিটিতে ওখানে অরিন্দম চক্রবর্তী ছিলেন, যদিও এখন ওনারা চলে এসেছেন। অরিন্দম চক্রবর্তী ছিলেন, তারপরে আমাদের স্থানেশ্বর তিমাল সিনহা ছিলেন, এবং নেলসন ছিলেন। তো এবারে ওনারা তিনজনই হচ্ছেন ফিলোসফি, আর দারুণ দারুণ কাজ করেছেন তিনজন। তো ফলে ওইরকম কিছু গ্রুপ আছে জায়গায় জায়গায়, সেইগুলোকে আইডেন্টিফাই করে কোলাবোরেশন প্রজেক্টে যদি যেতে পারেন দিদি, তাহলে বোধহয় ভাবা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যদি কারো কোনো এই যে প্রশ্ন থাকে। ইউকের ওই যে যেটা বলছিলাম, ইন্ডিয়া ট্রাস্ট ফেলোশিপ যেটা ব্রিটিশ কাউন্সিলের যেটা দেয়, ওরা কিন্তু এই ম্যাডাম যে এরিয়াতে কাজ করেন এই এরিয়াতে কিন্তু ওরা ফেলোশিপ প্রোভাইড করে, আমি যেটুকু দেখেছি। আহ, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন 2 থেকে 3 মাসের। আপনি 1 মাসও যেতে পারেন, 2 মাসও যেতে পারেন, 3 মাসও যেতে পারেন।
আমার মনে হয় না 2 মাস যাওয়াটা বিশাল কিছু ব্যাপার হবে। তো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, এখানে লিখতে পারেন। এদের প্রপোজাল পাঠালে এরা কিন্তু ইন্ডিয়া থেকেই পাই, এটা ইন্ডিয়া ট্রাস্ট ফেলোশিপ, মানে ইন্ডিয়ার লোকরাই যায় এখানে। আচ্ছা মানে আচ্ছা। ইউকের ইউনিভার্সিটি, মানে ইউকের হতে হবে সেটা। ইউকের কোনো ইউনিভার্সিটিতে আপনি দেখুন আপনার এরিয়াতে কারা কাজ করেন, এবার তার সঙ্গে আপনি যোগাযোগ করে নিন, দিয়ে এদের ফেলোশিপের থ্রু অ্যাপ্লাই করুন। আচ্ছা, আমি ডিটেলটা আমি আপনাদের থেকে নিয়ে নেব পরে। হ্যাঁ, হ্যাঁ দিদি, আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি সৌম্যজিৎ স্যারের এবং সুশান্ত স্যারের কন্ট্যাক্ট, ওনাদের অনুমতি নিয়ে আমি আপনার সাথে শেয়ার করবো, যাতে ওনারা আপনাকে একটু গাইড করতে পারেন। কারণ দিদি প্রচন্ড, আমি তো ব্যক্তিগতভাবে চিনি ওনাকে, উনি প্রচন্ড সিনসিয়ার রিসার্চার। মানে আমরা পশ্চিমবঙ্গে এই ধরনের রিসার্চার শর্ট করে দেখি না, যারা গবেষণার জন্য পুরো জীবন দিয়ে দিয়েছে। তো না না, সেরকমটা নয় আসলে। ইচ্ছে তো অনেক থাকে, কিন্তু সেটা হয়তো সময়ের সাথে সাথে সম্ভব হয়ে ওঠেনি। তো আহ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ দিদি, আমি তাহলে আরো একটা অন্য প্রশ্ন যদি কারো থাকে আপনারা করে নিতে পারেন। আপনারা ভাববেন না যে মানে কোনো প্রশ্ন একটা খুব বাচ্চা বাচ্চা হয়ে যাবে। আসলে শিক্ষার্থীরা প্রশ্ন করলে কি হয়, আপনাদের ভেতরের কথাগুলো বেরিয়ে আসে এবং আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আপনারা কি জানতে চাইছেন। যদিও আমরা ছাত্রছাত্রীদের সাথেই প্রতিনিয়ত যুক্ত আছি, কিন্তু স্টিল আপনারা বললে আমাদের ভালো লাগে। যদি তার কেউ হুম। রেইজ হ্যান্ড হয়েছে, সোম শুক্লা বড়াল। সোম শুক্লা বলো। সোম শুক্লা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ও সংস্কৃত বিভাগের। নমস্কার স্যার। আমি নমস্কার। যেমন স্যার বললেন, আমি সদ্যই গবেষণাতে আমার নিজের অভিজ্ঞতা অর্জন শুরু করেছি। যাত্রাটা অনেকটা দীর্ঘ। তো এই যাত্রাপথের অনেক রকমের সাহায্যই লাগে। তো আজকের এই অনুষ্ঠান আমার অনেকখানি দিগদর্শন করালো, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার বিশেষ বিষয় এমএতে ছিল অভিলেখবিদ্যা। তো যেটা সংস্কৃতর সাথে সাথে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকেও রিলেট করছে। তো অভিলেখবিদ্যার বেশ কিছু অভিলেখ এমন দেখা যায় যারা আর কি ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে সাপ্লিমেন্ট করে। মানে আপনার ধরুন, একদম আমি যদি অপাণিনীয় ব্যাকরণের কথা বলি, তাহলে আছে চান্দ্র ব্যাকরণ নিয়ে একখানি অভিলেখ আছে। তারপরে ধরুন কুডুমিয়ামলয় ইনস্ক্রিপশন, যেটা কিনা প্রাচীন ভারতীয় মানে প্রাক মধ্যযুগীয় ভারতবর্ষের নৃত্য শিল্প ইত্যাদি নিয়ে একটা আলোকপাত করে, এবং এ নিয়ে যথেষ্ট ভালো ভালো রিসার্চ আর্টিকেল জেস্টর আর একাডেমিয়াতে উপলব্ধ আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরুন, প্রাচীন ভারত আমি অভিলেখ বা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে দেখে যদি ইন্টারডিসিপ্লিনারি স্টাডির কিছু জায়গা সামনে রাখতে চাই, বা ধরুন গবেষণার ক্ষেত্রে যদি ভাবে এগোই, কারণ ধরুন শুধু তো ট্র্যাডিশনাল যে টেক্সটগুলো বাদ দিয়ে ইন্ডিক সায়েন্সের দিকেরও, বা ধরুন অনেক কিছু নিউমিসম্যাটিক্স এর দিক থেকেও যদি ধরি, তাহলে সেই রকম একটা হিউজ দিক আমাদের পড়ে আছে, যেটা অলমোস্ট আনএক্সপ্লোর্ড বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার সাথে নতুন এডিশন আইকেএস। তো কিভাবে এই জায়গাগুলোকে ইন্টাররিলেট করে একটা কিছু বার করা যায়, যদি একটু বলেন। আপনার প্রশ্নটা বোধহয় বিদেশের সাথে রিলেটেড নয়। না, আপনি হ্যাঁ, বিদেশের সাথে স্পেসিফিক করে দিচ্ছি। যদি আচ্ছা, স্যার একটু আগে বললেন যে এনশিয়েন্ট হিস্ট্রির যদি একটু প্রায়র নলেজ থাকে, সেক্ষেত্রেও রিসার্চ করা যায়। তো সেক্ষেত্রে একটা ইন্টারডিসিপ্লিনারি সংস্কৃতের ভিত্তিতে দাঁড়িয়ে কিভাবে করা যায়, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে আমার যেহেতু অভিলেখ, তাহলে সেই পুরাতাত্ত্বিক দিক থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে বেস করে দুটো একটা পারস্পরিক জায়গাকে আমি কিভাবে লিঙ্ক করে গবেষণা কাজ করতে পারি, মানে বিদেশের সাপেক্ষে এবং আমার দেশের সাপেক্ষে দুটোই। এটা আমার বুঝতে প্রশ্ন। পেরেছি। স্যার আপনি যদি এই বিষয়টা আলোকপাত করেন। হ্যাঁ, আমার মনে হয় শোনা যাচ্ছে কথা আমার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি যদি আপনার যে এক্সাক্ট যে মানে টপিকটা, ওটা আপনি গুগলে সার্চ করেন, আর ওখান থেকে আপনি যদি কিছু আর্টিকেল পান, রিসার্চ আর্টিকেল, সেইখান থেকে আপনি দেখতে পারবেন যে ওই রিলেটেড কোন লোক আছে বা কারা কাজ করছে বা কি বুকস আছে। আমার মনে হয় এইটা সব থেকে, কারণ কিছু কিছু স্পেসিফিক জিনিস, স্পেসিফিক জিনিসের সবকিছু অ্যাভেলেবেল
সব জায়গাতে থাকে না। তো আমাদের গুগল তো হচ্ছে হিরণ্যগর্ভ, তো ওনার কাছে মোটামুটি সবকিছু কম বেশি থাকে। তো আমার মনে হয় আপনি ওখান থেকে পেয়ে গিয়ে তারপরে আপনি যদি তার প্রোফাইলটা দেখেন বা তার আদার্স আরো লেখা দেখেন, আর্টিকেল দেখেন, বই দেখেন, তখন আপনি লিঙ্ক করতে আচ্ছা আমি তো এরকম ভেবেছিলাম, এর হয়তো এই দিকটা নয়, তার অন্য দিকটা দেওয়া আছে। আচ্ছা আমি যদি ওই মেথোডোলজিটা করে ধরুন মানে আমি এক্সাম্পল আপনাকে দিচ্ছি, সাপোজ গীতার কমেন্টারিয়াল ট্র্যাডিশন আছে, তো শঙ্কর ভাষ্যের উপরে শঙ্করের কন্ট্রিবিউশন ইন গীতা এরকম একজন কাজ করেছে। আমি ওই মডেলটাকে নিয়ে আমি ধরুন মারাঠি গুজরাটি যে আছে বিখ্যাত, এটা কমেন্টারিটা কি নাম, জ্ঞানেশ্বরী। জ্ঞানেশ্বরী। আমি যদি জ্ঞানেশ্বরীর উপরে ওই পদ্ধতিটাকে ফলো করে জ্ঞানেশ্বরীর কাজটা করলাম, ঠিক সেরকম আপনি জাস্ট মেন আপনার স্পেসিফিক টপিকটা দিয়ে এবং আপনি একাডেমি এডুতেও দেখতে পারেন, বা যে জার্নাল গুলো আছে বিভিন্ন জাল এক্সাক্ট ওই টপিকটা দিয়ে আপনি সার্চ করে দেখুন। ওইখানে যদি আপনি কোনো কিছু পান বা কোনো হয়তো ডাইরেক্টলি নয় কিন্তু একটু ইন্টার রিলেটেড, সেই জায়গাগুলোকে, সেই স্কলার, সেই ইনস্টিটিউট গুলোকে আপনি আইডেন্টিফাই করলে আমার মনে হয় হেল্প পাওয়া যাবে। কারণ এরিয়া তো অনেক বড়, অনেক বেশি এরিয়া, অনেক কিছু। সোম শুক্লাকে স্যার আপনি অনুমতি দিলে আমি থ্যাংক ইউ। একটু সংযোগ করবো। ইয়েস ইয়েস স্যার, প্লিজ গো হ্যাঁ, হ্যাঁ। তো বিশেষত আমরা রিসার্চের ডেফিনিশন আমাদের যেটা আমরা পাই, যেটা স্যারও বলছিলেন, তো আমাদের সমীরণ চন্দ্র চক্রবর্তী স্যার বলতেন, মানে বলেন যে রিসার্চ মানে হচ্ছে আইদার ইনভেন্টিং নিউ ফ্যাক্টস অথবা বিল্ডিং রিলেশন বিটুইন ফ্যাক্টস এন্ড ফ্যাক্টস। হয় একটা নতুন তথ্য উদ্ভাবন করা, অথবা যে তথ্যগুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এবং অবশ্যই সেখানে অরিজিনালিটি থাকবে। আই এম প্রেসিং দ্য হরাইজন। নলেজ রিসার্চ মানেই হচ্ছে নলেজ হরাইজনকে প্রেস করা, যে আমার দিক থেকে আমি কতটা প্রেস করে বাড়াবো। এইবারে সোম শুক্লা যেটা জিজ্ঞাসা করলেন যে এই বিষয়ে যেটা আপনি বললেন যে ইনস্ক্রিপশন ইত্যাদির সাথে আইকেএস ইত্যাদি এগুলো যোগ করে নতুন কোনো এরিয়া ইয়ে করা যায় কিনা, বা এগুলোকে একসাথে যুক্ত করে কোনো নতুন আলোচনা প্রস্তাব করা যায় কিনা। অবশ্যই যায়। দেখুন এইটাই তো রিসার্চারের কাজ, কি ও নতুন নতুন সম্পর্ক তৈরি করবে। যেমন এই যে এক্সিস্টেন্সিয়ালিজম একটা তত্ত্ব, তার সাথে আমরা যখন চারবাকের বা অদ্বৈত বেদান্তের একটা ডায়লগের দিকে নিয়ে যাব, সেটাও তো একটা ইউনিক কন্ট্রিবিউশন। তো এইরকম ভাবে আপনি বিভিন্ন যে ডিসিপ্লিন গুলো রয়েছে সেগুলোর একটা হারমোনি একটা ক্রিয়েট করতে পারেন, নতুন কোনো রিলেশন তৈরি করতে পারেন, এবং মানে এগুলো নিয়ে একটা নতুন আলোচনার জায়গা আপনি প্রেসক্রাইব করতেই পারেন। এবং আইকেএস এর মধ্যে এগুলো তো চলেই যাবে, ইন্ডিয়ান নলেজ ট্র্যাডিশনের মধ্যেই সবটা রয়েছে না। তো সোম শুক্লা আপনি একদম ঠিকই বলেছেন, আমি আপনার কথাতেই আপনাকে সম্মতি জানাচ্ছি যে হ্যাঁ এইগুলো নিয়ে আলোচনা করা যায়, এবং এইগুলো নিয়ে প্রচুর ইনস্টিটিউশন আলোচনা করে, জানেন তো। বিশেষ করে এনশিয়েন্ট হিস্ট্রি যতগুলো ডিপার্টমেন্ট আছে তারা এই জায়গাগুলো নিয়ে আলোচনা করে। বা আপনি যদি দেখেন হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এরকম কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা একদম আধুনিক জায়গা নিয়ে কাজ করেন, যে সারে প্রসাদ রয়েছে, আম্বা কুলকার্নি রয়েছেন। বা আপনি যদি ইনস্ক্রিপশন ইত্যাদির দিকে যান, আমাদের সুশান্ত স্যারের সাথে কথা হচ্ছিল যে একজন ভদ্রলোক আছেন ওনার পরিচিত, যিনি এই এনশিয়েন্ট হিস্ট্রি এবং এই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, এবং উনি রিকে একটা পরবর্তীকালে এই নিয়ে ওই হারমিউনেটিক্স নিয়ে একটা আলোচনাও করতে চাইছিলেন এর উপরে। তো আমরা পরবর্তীকালে হয়তো আয়োজন করব। তো বিষয় হচ্ছে এরকম প্রচুর ইনস্টিটিউশন আছে এবং প্রচুর ভালো ভালো লোক আছে, যেটা স্যার বললেন গুগলে আপনি যখন সার্চ করবেন তখন এই স্কলার বা এই ফিল্ডের কিরকম কাজ হয়েছে এগুলো আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। শুনলাম। অনেক ধন্যবাদ স্যার, আমি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছি। সুশান্ত স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব সমৃদ্ধ হলাম। বিমল স্যার, সমৃদ্ধ হলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এবারে শেষের দিকে যাব। যদি কারো প্রশ্ন থাকে প্লিজ বলবেন, কারণ অলরেডি আমরা 1 ঘন্টা 45 মিনিট স্যারকে বকিয়ে ফেলেছি। বেশ, আচ্ছা, আর কোনো প্রশ্ন যেহেতু হচ্ছে না, তাই সুশান্ত স্যার আপনার অনুমতি নিয়ে, আমি just হ্যাঁ প্লিজ এক মিনিট just বলবো। আর একটা আমি বলবো, যেটা হচ্ছে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের লেখার অভ্যাসটাই করতে হবে। গবেষণাপত্র লেখার উপরে আমাদের খুব জোর দিতে হবে, এবং মাস্টার ডিগ্রি থেকে আমাদের ছাত্রদের ইনভলভ করতে হবে। অন্তত আমরা যদি গবেষণাপত্র নাও লিখতে পারি, ক্রিটিক্যাল রিভিউ লেখা আমাদের শেখাতে হবে, যে তুমি একটা আর্টিকেল পড়ো, পড়ে লেখো। আর ভাষাটা আমরা বারবার বলি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি না, সংস্কৃত বুঝি না।
হিসাব করে দিলে কোনো ভাষায় ঠিক করে বুঝি, কিন্তু তো পড়ছি। আমি বাঙালি, বাংলা কি জানি, কতটা ব্যাকরণ আমরা বাংলা জানি, কিন্তু পড়তে পড়তেই জানবো। এর জন্য আমাদের অভ্যাস করতে হবে। তুমি ইংরেজিতে আর্টিকেল পড়ছো, আচ্ছা আমি ইংরেজিতে লিখতে পারবো না, আমি বাংলাতে লিখবো। আমি আরো তো বলি যে এখনকার দিনে তো ট্রান্সলেটর আছে, আমার ইংরেজি আর্টিকেলটাকে তুমি বাংলাতে পড়ো, তারপরে তার ব্যাখ্যা লেখো না, তোমার তো বিষয়বস্তুটার উপরে নির্ভর করছে। এই জন্য ওই মেথোডোলজি এবং লেখার অভ্যাস, এইটা শিক্ষক এবং ছাত্র উভয়কে করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ আমার স্যার একটা মহারাজ একটা কথা বলতেন যে আমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বই পাবলিশ না করতে পারি, আমি না করি, আমি কি করে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমি কাউকে কি করে বলবো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিভাবে বই পাবলিশ করতে হবে? এটা স্বাভাবিক কথা তো। এই জন্য আমরা জানলে হবে না, আমরা ভাবি এটা জানছি না, লেখাটাও একটা art। আর বিশেষ করে স্কলারলি লেখা, রিসার্চ আর্টিকেল, ইটস ডিফিকাল্ট থিং, ইটস এ ডিফিকাল্ট থিং টু ডু। 3 ইয়ার্স 4 ইয়ার্স একটা জিআইপি তে পাবলিশ হতে কমসে কম 2.5 থেকে 3 বছর লেগে যাবে, মানে যদি আমি আজ থেকে কাজ করা শুরু করি আপ টু পাবলিশ, অর্থাৎ 3 বছর ধরে একটি আর্টিকেলের সঙ্গে লেগে থাকতে হবে। অর্থাৎ এটা কিন্তু করতে হবে, লেখা অভ্যাসটা করতে হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে আমাদের কে শেখাবে, কেউ কাউকে শেখাতে পারবে না। এখনকার দিনে গুগল মামা আছে, সব দেখিয়ে দেবে। আমি একটা আর্টিকেল নিলাম, আমি যদি ন্যায় হই, ন্যায়ের একটা যে টপিকটা আমি জানি সেই টপিকের উপর একটা আর্টিকেল নিলাম, পড়লাম, আমি হেডিং করলাম, যেমন অয়নমল শেখাতো, লাইন করলাম, তার সঙ্গে মেন কি বিষয়বস্তু, আগে প্রথম অথর কি বলছে, ওটাকে বলতে থিসিস স্টেটমেন্ট বলা হয় ওটাকে। হ্যাঁ, তারপরে আমি বললাম, এবার আমারটা লিখলাম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ কতটা ঠিক, কতটা ভুল, কেন ভুল, এবং উনি যে রেফারেন্সেস গুলো দিলেন ওইগুলোকে আমি ফিরে গিয়ে বইটা দেখলাম, যোগসূত্রে এততে হে আহা প্রতিপ্রসবাহা সূক্ষ্মাহা, আমি ওই সূত্রটাই গেলাম, আমাকে আর ঘুরে যেতে হবে এন্ড নোট ফুড নোট গুলোতে। মানে এটা খুব লং টার্ম প্রজেক্ট, ভীষণ সময় কাটায় করি, এগুলো ওই অভ্যাসটা আমাদের শুরু করতে হবে। Thank স্যার you. এবারে শেষ একটা প্রশ্ন, মানে একদম শেষ মুহূর্তে একজন রেইজ হ্যান্ড করেছেন, ও ছাত্রী বলে ওকে আমি মানে আমরা আশাহত করতে চাইছি না। স্যার আপনি যদি পারমিট করেন তাহলে একদম 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 প্লিজ গো অ্যাহেড। সরোজমণি, বলো সরোজমণি। স্যার নমস্কার। স্যার স্যার আমার একটু বকা বকা প্রশ্ন আছে। এইগুলো দরকার, তো তোমরা বুঝতে পারো না যে বোকা বোকা প্রশ্নগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ওগুলো হচ্ছে একদম কি বলবো, একদম কাঁচা প্রশ্ন, ওটাকে কোনোভাবে পলিশ করা হয়নি। প্লিজ বল। স্যার আমার প্রশ্ন হচ্ছে মানে রোবট গড়ার ক্ষেত্রে যেরকম ফিজিক্স ম্যাথের মানে বিরাট অবদান রয়েছে, তো এগুলির ক্ষেত্রে মানে আমাদের সংস্কৃতের মানে কি কন্ট্রিবিউশন হতে পারে? না, এর সাথে আমাদের আজকের আলোচনার কি সম্পর্ক আছে সরোজ? মানে কানেকশন করবো কি আমি করে? জানতে চাইছি মানে আমাদের ভাষা মানে এগুলোর ক্ষেত্রে মানে কোনো কি কাজে লাগবে, মানে আমাদের মানে শাস্ত্র? যদি এআই আসে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে, তাহলে সংস্কৃত সেখানে দাঁড়িয়ে কি করবে, তাই তো? না, সংস্কৃত এটাই সেখানে দাঁড়িয়ে কি করবে সেটাও একটা প্রশ্ন। আর আমার প্রশ্ন হচ্ছে মানে সংস্কৃত মানে ওইসব গড়ার ক্ষেত্রে আমাদের ভাষার কি মানে গুরুত্ব সেখানে? আচ্ছা, এটা আগে সুশান্ত স্যার গাইড করুন, তারপর। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সংস্কৃত বলতে আমরা কি বলতে চাইছি। সংস্কৃত প্রথমে হচ্ছে ভাষা, ওই ভাষায় লিখিত দর্শন, ওই ভাষায় লিখিত জ্যোতির্বিজ্ঞান। সংস্কৃত আছে, সংস্কৃত ভাষা যদি আমরা বলি তাহলে ভাষার উপকারও কি আছে, কমিউনিকেশন। আর যদি সংস্কৃতকে নলেজ সিস্টেমে দেখি, তখন আমাদের দেখতে হবে যে তার বৈজ্ঞানিক তত্ত্ব, তার মেডিকেল সায়েন্স কি আছে, আয়ুর্বেদ আছে সংস্কৃত গ্রন্থে লেখা, শিল্পবিদ্যা আছে, শিল্পশাস্ত্র আছে, আমাদের অনেক ধরনের শাস্ত্র আছে। এই জন্য সংস্কৃত বলছি মানে আমি কি বোঝাতে চাইছি এটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে রোবটের সাথে কিছু সম্পর্ক নেই, ওসব ফালতু কথা বলে লাভ নেই। রোবট মেকিং এ সংস্কৃতের কিছু নাই, কিচ্ছু কাজে দেবে না সংস্কৃতের কোনো কিছু। সংস্কৃতের যদি কিছু সায়েন্টিফিক জায়গা থাকে, কিছু থাকে, থিওরি থাকে, সেটা হয়তো আমাদের ওই থিওরিতে আসতে পারে, এবারে আমরা সেটা জানি না স্পেসিফিক কি জায়গা আসতে হতে পারে। কিন্তু সংস্কৃত অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কিচ্ছু উপকার নেই, একমাত্র কমিউনিকেশন। এবারে যদি বলি কমিউনিকেশন, আমরা জানি অনেকে যে মার্সে স্যাটেলাইট পাঠানোর জন্য, যেহেতু সংস্কৃত ভাষার একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি পদ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমরা যদি ঘুরিয়ে দিই, তাদের চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাতেও কোনো চেঞ্জ হচ্ছে না। এর জন্য অনেকে ইউজ করছে যে স্যাটেলাইটের মাধ্যমে সংস্কৃত ভাষা ইউজ করা, যাতে করে রাম ইজ দ্য ফাদার অফ স্যাম, ওইখানে চেঞ্জ হয়ে গেলে স্যাম ইজ দ্য ফাদার অফ রাম হয়ে যাবে। কিন্তু সংস্কৃতের প্রত্যেকটি শব্দ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। শুধু সংস্কৃত নয়, প্রথমে আমি এটি বলতাম অহংকার,
তারপরে যে জানলাম যে পৃথিবীতে আরো 3-4টি ভাষা আছে যাদের পদগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেমন পোলিশ ভাষা, তাতে জিন দবরে দবরে জিন একই অর্থ, তাতে কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ 4-5টি ভাষা আছে ওরকম, সংস্কৃত একটি সায়েন্টিফিক ভাষা। আমার মনে হয় এইটুকুই আমি বলতে পারবো। আর আমি একটু না। সংযুক্ত করছি যে হুম। একটা হচ্ছে রোবট মেকিং, আর একটা হচ্ছে রোবটের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, রোবট মেকিং এর ক্ষেত্রে যন্ত্রতন্ত্র যা আছে সেখানে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা রয়েছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা আলাদা যেগুলো রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো দিয়ে রোবটের যা যা নিয়ম যে ইত্যাদি রয়েছে সেগুলো করানো হবে। কিন্তু ওই রোবট যখন মানুষের কাছে আসবে ও কি করবে? যদি বাড়ির কাজ করে তাহলে বাড়ির কাজ করবে। যদি ও টিচার হয়, মানে একটা রোবট যদি টিচার রোবট রাখা হয় কোথাও, সে কি টিচ করবে? যদি সংস্কৃত টিচ করে তাহলে সংস্কৃত শেখাতে হবে ওকে। বা যদি ও ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সিস্টেম ট্রেনার হয় একটা রোবট, তাহলে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সিস্টেম, বা যদি যোগা ট্রেনার হয় তাহলে ও যোগা শেখাবে, এগুলো তো শেখাতে হবে। তো আলটিমেটলি শুধু সংস্কৃত নয়, যত নলেজ কর্পোরা আছে সবগুলোরই গুরুত্ব আছে। আমরা এক একটা ভাষা, এক একটা গোষ্ঠী, তার একটা এথনিসিটি আছে, তার একটা কালচার আছে, এই সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা সাঁওতালি ভাষা বা এই কুকি ভাষা এগুলোকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি কেন? কারণ রোবট চলে এলে তো সব চলে যাবে, এই ব্যাপারটা এরকম নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রোবট এসে করবেটা কি? শুধু বাড়ির কাজ করে দেবে, আমরা শুয়ে শুয়ে থাকবো, ব্যাপারটা তো তা নয়। ওর অ্যাপ্লিকেশনের দিকে যখন আমরা চোখ রাখবো তখন দেখবো সবগুলোই সংস্কৃত ভাষাও গুরুত্বপূর্ণ, সাঁওতালি ভাষাও গুরুত্বপূর্ণ, সেখানে জার্মান ভাষাও গুরুত্বপূর্ণ, সমস্ত ভাষাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর কম্পিউটার ওই রোবটের কাছে ইংরেজি মানেও তার, সংস্কৃত মানেও তার। কারণ কম্পিউটার তো 0-1 ছাড়া বোঝে না, ও তো বাইনারি বোঝে, হেক্সাডেসিমাল বোঝে, ও তো এবিসিডিও বোঝে না। যদি আপনারা আইএসটি দেখেন বা কোনো ধরনের কোডিং দেখেন, অ্যাসকি কোড দেখেন, 001 মানে হচ্ছে এ হয়তো। তো বিষয় হচ্ছে যেটা, যে একটা রোবটের কাছে ইংরেজিও যা, সংস্কৃতও যা। তো এটা বলতে চাইছি। এবারে যখন ইংরাজিটাকে ট্রান্সক্রাইব করা হয় একটা মেশিন ল্যাঙ্গুয়েজে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, সংস্কৃতটাকে ওইভাবে ট্রান্সক্রাইব করা হয়নি। যদি পরবর্তীকালে কেউ করে তখন আমরা সংস্কৃতে কোড লিখবো। এখন ইংরেজিতে কোড লিখছি কেন? ইংরেজি থেকে ট্রান্সক্রাইব করা হয়েছে। সেরকম কনভার্টার্স আছে যেগুলো মেশিন যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেগুলোতে পরিবর্তন করে দেয়, আবার ওটাকে চেঞ্জ করে ইংরেজি ভাষায় নিয়ে চলে আসে, আউটপুট দেখায়। সংস্কৃতে যদি আমরা ওই রকম কম্পাইলার বলে যদি এরকম কম্পাইলার তৈরি করতে পারি, তো সংস্কৃত ভাষাতেও আমরা কোড লিখতে পারবো। সুতরাং ব্যাপারটা ভাষা নিয়ে নয়। আমি যেটা বলতে চাইছি যে ভাষাটা এখানে যেভাবে আমরা দেখছি সংস্কৃত ভাষা রোবোটিক্স এর ক্ষেত্রে কি কাজে লাগবে, সে একই প্রশ্নে ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা রোবোটিক্স এ কি কাজে লাগবে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি কি বোঝাতে পারলাম? সরোজমণি? হ্যাঁ স্যার, মানে আমি যেটা আর বুঝলাম, মানে অ্যাপ্লিকেশন তো অনেক আছে, কিন্তু মানে রোবট যেটা তৈরি করার ক্ষেত্রে মানে এর তেমন বর্তমানে তার অবদান নেই। বুঝতে হবে। আর রোবোটিক্সে তুমি যে ইনস্ট্রাকশন গুলো দেবে, সেই ইনস্ট্রাকশন গুলো তুমি যখন কম্পিউটারে লিখবে তুমি মূলত ইংরেজিতে লিখছো। তার কারণ সেই ধরনের কম্পাইলার আছে যেটা ওই ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ওই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে দেবে। ঠিক আছে, এবং তারপরে ওটা প্রসেস করে আবার যদি আমি আউটপুট চাই ইংরেজিতে দেবে। আমি যদি সংস্কৃতের ক্ষেত্রে এরকম কম্পাইলার তৈরি করতে পারি তাহলে সংস্কৃত ভাষাতেও আমরা কোড লিখতে পারবো। আমি বলতে চাইছি সংস্কৃত যেখানে দাঁড়িয়ে আছে ইংরাজিও সেখানে দাঁড়িয়ে আছে। ইংরাজির ওপরে এত কাজ হয়েছে বলে এই পুরো যে একাডেমিয়াটা রয়েছে, কম্পিউটেশনাল আমাদের যে এআই এর উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ইত্যাদি রয়েছে, এই সবগুলো যেহেতু ইংরাজিতে হচ্ছে, তার জন্য আমরা বলছি যে ইংরাজি এখানে কম্পিউটিং এর ক্ষেত্রে খুব জরুরি। এটা সংস্কৃতের ক্ষেত্রেও হতে পারে, যদি আমাদের কোনো বুদ্ধিমান লোক এসে বা পরিশ্রম করে সংস্কৃত নিয়ে, তাহলে সংস্কৃতও আমরা পরে কোড লিখতে পারবো। আমি বলছি না, হ্যাঁ সংস্কৃত এই মুহূর্তে রোবট মেকিং এর ক্ষেত্রে কোনো সহায়তা করছে না, যেটা সুশান্ত স্যার বললেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যে করবে না এরকম কম্পাইলার যদি কেউ তৈরি করতে পারেন করবে। আর অ্যাপ্লিকেশনের দিকে তাকিয়ে অবশ্যই সংস্কৃত শেখা। এবারে রোবট মেকিং এর দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার, হ্যাঁ, হার্ডওয়্যারে দের ইজ নো কোনো চান্স অফ ল্যাঙ্গুয়েজের কিছু ডুইং নেই। এনিথিং, টু এনি ফিলসফি, নাথিং, এটা বলে লাভ নেই। সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে যে আমরা হয়তো ওখান থেকে কিছু জিনিস, কিছু ইনপুটস পারলাম, হয়তো আবিষ্কার হলো আগামী দিনে। হ্যাঁ, সেটা হয়তো কিছু কোনো রকম ভাবে তার অ্যাপ্লিকেশন ইউজ হলো। আর একটা হতে পারে দর্শনের ইউজ হয়, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এথিক্স।
ফিলসফির ওইটা একটা যখন আমরা ওর অ্যাপ্লিকেশন, যেটা বিবেক স্যার বললেন যে রোবট যখন অ্যাপ্লাই করছি আমরা কি কাজের জন্য করব, যখন আমরা রাইট অ্যান্ড লং, জাস্টিস, এথিক্স যখন আমরা পড়বো, অ্যাক্সিওলজি ফিলসফিটা আছে কোনটা ঠিক কোনটা ভুল, সেক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। যে কতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য ছিল, আমাদের বাংলায় ছিল বিজ্ঞান কি অভিশাপ না ছিল, সে একই জিনিস। আর Ethics। শরৎমণির এই যে প্রশ্নটা, এর প্রশ্নটার ভিত্তিতে আমি মানে আমি এটা এখনো আমরা বলিনি, কিন্তু যেহেতু ও বললো সেহেতু বলি যে আমরা এটা নিয়ে ভাবছি অ্যাকচুয়ালি যে এই মেটেরিয়ালস অ্যান্ড এআই টুলস, তো এটা নিয়ে কিছু করা যায় কিনা সংস্কৃতের শিক্ষার্থীদের জন্য। তো এটা অলরেডি আমরা ভেবেছি, মানে আমি ভেবেছি মানে যে একেবারে আমি র্যান্ডাম এখানে হঠাৎ করে সবাই বললো বলে বলছি তাও না, আমি স্ক্রিনেও দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কোর্স প্ল্যানিং করে ফেলেছি যে ই মেটেরিয়ালস অ্যান্ড এআই টুলস ফর সংস্কৃত টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। কারণ আমরা সংস্কৃতের লোকেরা কেন পিছিয়ে থাকবো, সেখানে আমরা ই মেটেরিয়ালস, ওয়েবসাইট যেগুলো রয়েছে, ইউটিউব চ্যানেলস, এবং যেগুলো স্যার বলছিলেন গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ই মেটেরিয়ালস সেখান থেকে আমরা পাই, সেগুলো শিক্ষার্থীদের জানানো, বা এই যে চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, ক্যানভা এআই এগুলো রয়েছে, ক্লডি, এগুলো সংস্কৃতের স্টুডেন্টরা কিভাবে ইউজ করবে বা প্রফেসররা কিভাবে ইউজ করবে, এবং তাদের বড় বড় মানে সময়ের কাজ কিভাবে বাঁচিয়ে নেবে। তো এইগুলো নিয়েও আমরা খুব শীঘ্রই কোর্স নিয়ে আসছি। কারণ আমার মনে হয় যে আমি এই বিষয়গুলো একটু পড়াশোনা করেছি, কারণ এআই নিয়ে আমার নিজস্ব ইন্টারেস্ট আছে। তো এই জন্য আমি চেষ্টা করব আপনাদের সাথে পরে এগুলো শেয়ার করা। তো বেশ, আমি আর স্যারের সময় নিচ্ছি না। অনেকক্ষণ সময় দিয়েছেন স্যার, আমি ভাবতে পারিনি যে আলোচনাটা এত দীর্ঘায়িত হবে। তো কিন্তু সকলে উপকৃত হলো। আমি আপনাকে তখনই বলছিলাম মেসেজে, স্যার আপনার এই উপস্থিতিতে বহু মানুষ উপকৃত হবে, এবং এরা, আমাদের শিক্ষার্থীরা একটা নতুন দিক দেখতে পাবে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে এমন নয়, একটা বিশাল বিশ্ব রয়েছে যেখানে, যেটা আমার কর্মক্ষেত্র। পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে সবাই মাথা খারাপ করে ফেলে, কিন্তু যারা ভালো পড়াশুনো জানে তারা তো বিদেশেও যেতে পারে, পশ্চিমবঙ্গের বাইরেও যেতে পারে। ফলে কর্মক্ষেত্রটা, এই যে সুশান্ত স্যার যদি বাইরে না যেতেন তাহলে আমরা হয়তো ওনাকে এখন হয়তো কোন একটা কলেজে পড়াচ্ছেন আমার মতো দেখতে পেতাম, কিন্তু তাতে তো ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যে ইউনিক কন্ট্রিবিউশন একটা সাবজেক্টে, সেটা তো আমরা দেখতে পেতাম না। তো সকালবেলায় যেতেন, স্টুডেন্টদেরকে বকাবকি করে বাড়ি ফিরে যেতেন। তো কিন্তু সৌমিত স্যার সেটা করছেন না, উনি স্টুডেন্টও পড়াচ্ছেন, কোয়ালিটি রিসার্চও করছেন, আমি চেষ্টা করছি একবার। তো বিষয় হচ্ছে যেটা, যে আপনারা সকলে বিদেশেও যেতে পারেন এবং সেখানে দারুণ দারুণ প্রফেসররা রয়েছেন, তাদের কাছে কাজ করতে পারেন। প্রসেস স্যার বলে দিয়েছেন, সৌম্যজিৎ স্যার পরে সংযুক্ত করেছেন, আপনারা পরে রেকর্ডিংও পেয়ে যাবেন। এগুলো শুনবেন এবং শুনে যদি মনে হয় আপনাদের যে আপনারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তো আপনারা আমাদের জানালে, আমাদের যে কন্ট্যাক্টস আছে যারা বিদেশে রয়েছে, যেমন দীপ্রদা রয়েছে, সুশান্ত স্যার রয়েছেন, তারপরে সুদীপ্ত মুন্সিদা রয়েছে, সুদীপ্তদা রয়েছে, আরো অনেকে যারা রয়েছে, আমরা তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সুন্দরভাবে বিদেশে গিয়েও সংস্কৃতের জয়ধ্বজ উড়িয়ে আসতে পারেন। তো বেশ স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করে, আমি ধন্যবাদ জানাই স্যার এতক্ষণ সময় দিলেন। ওনার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, উনি বলেছিলেন এটা পরের দিকে করতে, কিন্তু আমি ওনাকে বলি যে এই ছুটির মাহল যদি চেঞ্জ হয়ে যায়, সবাই কাজে নেমে যায়, তখন হয়তো লোকজন শুনতে আসবে না। তো উনি বলেন ঠিক আছে তাহলে আগেই করে ফেলো তুমি। তো স্যারকে অশেষ ধন্যবাদ, একবার বলা মাত্রই উনি সম্মতি দিয়েছেন বলে। আর এখানে আরো যারা সংযুক্ত করলেন বিষয়, সমরিত স্যার, দেবস্মিতা দিদি, তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং রিক প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন, যারা আমাদেরকে এরকম বিষয়গুলি নিয়ে আলোচনা করার সুযোগ দিচ্ছেন, আমি তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করছি। এবং আর বিশেষ সময় না নিয়ে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। তো আশা করছি ঈশ্বর আমাদের সহায় হবেন যাতে আমরা পশ্চিমবঙ্গে একটা পারস্পরিক সংবাদ এরকম রিসার্চের ক্ষেত্রে তৈরি করব। সকলকে অশেষ পুনর্মিলন। পুনর্মিলন।